হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমি আজকে তোমাদের এসএসসির একটা ইন্টারেস্টিং ক্লাস নিতে চলে আসছি। আজকের এই ক্লাসটা শুধুমাত্র এসএসসি পরীক্ষার্থীদের জন্য, এই ক্লাসটা এইচএসসি পরীক্ষার্থীদের জন্য না। আমাদের এইচএসসি যারা 24 ব্যাচের পরীক্ষার্থী আছে তাদের কালকে পরীক্ষা, তাদের জন্য শুভকামনা। এটুক পর্যন্ত যদি ভিডিওটা দেখেই ফেলো কোনো কারণে, তাহলে দ্রুত কেটে পড়ো, বই নিয়ে পড়তে বসো। এই ভিডিওটা তোমাদের জন্য না, এই ক্লাসটা তোমাদের জন্য না, এই ক্লাসটা শুধুমাত্র এসএসসি 2025 ব্যাচের জন্য, অর্থাৎ যাদের এখন এসএসসি পরীক্ষার আরও কিছুটা সময় বাকি আছে, কিন্তু বাংলাটা হয়তো বা সবার এখনও প্রপারলি কভার আপ করা হয় নাই, তাদের জন্য কিন্তু আমাদের আজকের এই আয়োজন এসএসসি 25 বাংলা ক্র্যাশ কোর্স। 10 মিনিট স্কুল থেকে আমি চলে এসেছি ফারহান সাকিব। আমি তোমাদেরকে বাংলা পড়াবো এবং আজকে বাংলা দ্বিতীয় পত্রের খুব ইন্টারেস্টিং 5টা টপিক নিয়ে আলোচনা করব। সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ এবং অনুসর্গ। আমরা আজকে এই টপিকগুলো থেকে বিভিন্ন বছরগুলোতে যে পরীক্ষায় প্রশ্ন এসেছে সেগুলো সলভ করব। অর্থাৎ আমরা বোর্ড পরীক্ষায় কোন স্ট্যান্ডার্ডের কতটুকু কঠিন প্রশ্ন হয়, ডিফিকাল্টি লেভেলটা কেমন হয়, প্রশ্ন কোথা থেকে আসে, কোন কোন উদাহরণগুলো বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়ে আলোচনা করব। ক্লাসের শুরুতেই তোমরা আমাকে লিখে জানাও তোমরা কে কোথা থেকে আমাদের সাথে ক্লাসটাতে জয়েন করেছো, যাতে আমি বুঝতে পারি আমাদের আজকের এই ক্লাসটার পরিসর কত বড়, অর্থাৎ বাংলাদেশের কোন কোন জায়গা থেকে তোমরা ক্লাসটা দেখছো সেটা তোমরা আমাকে কমেন্টে ঝটপট জলদি যদি লিখে ফেলো। এবং তার পাশাপাশি এই যে ক্লাসটা রয়েছে, ক্লাসটা শেয়ার করে ফেলো। ক্লাসটা শেয়ার করে নিজের প্রোফাইলে যদি তুমি রেখে দাও, পরবর্তীতে তোমার যে কোনো পরীক্ষার আগে তোমার রিভাইজ করার যখন দরকার হবে, তখন কিন্তু তুমি আবার নিজের টাইমলাইন থেকে ভিডিওটা খুব সহজে বের করে দেখে ফেলতে পারবা। অথবা তোমাদের যে বন্ধুদের গ্রুপ আছে, তোমাদের স্কুলের গ্রুপ আছে, সেখানেও তোমরা ভিডিওটা শেয়ার করতে পারো, যাতে অনেক অনেক বন্ধুরা মিলে আমরা এই ক্লাসটা খুবই চমৎকারভাবে করতে পারি। অলরাইট, সো তার পাশাপাশি বন্ধুদেরকে কমেন্টে মেনশন করে দাও, আমি কয়েকজনের কমেন্ট পড়বো, তারপর আমরা আমাদের আজকের মূল আলোচনায় চলে যাব। দিনাজপুর থেকে মনি আক্তার, তাসলিমা আহমেদ কুমিল্লা থেকে জয়েন করেছে, অতনু মণ্ডল সাতক্ষীরা থেকে জয়েন করেছে, সিয়াম রাজশাহী থেকে জয়েন করেছে, শশী রাজশাহী যশোর থেকে, গেম 0 FPS জয়েন করেছে, কুয়াকাটা থেকে আমাদের একজন বন্ধু জয়েন করেছে, লামিয়া জয়েন করেছে কুমিল্লা থেকে। আচ্ছা, কুমিল্লার এখন বানানটা পাল্টে গেছে তাই না লামিয়া? হামিদা বানু আসসালামু আলাইকুম বলছে। ওয়ালাইকুম আসসালাম। বাকি বন্ধুদেরকে ঝটপট ডেকে আনো, কমেন্টে মেনশন করে ডেকে আনো, যাতে সবাই মিলে আমরা আজকে ক্লাসটা করতে পারি। তুমি যাতে তোমার বন্ধুদেরকে দেখিয়ে দিতে পারো যে এই টপিকগুলো তুমি তোমার বন্ধুদের চেয়ে বেশি পারো, ঠিক আছে? ওদের চেয়ে তুমি হচ্ছে ফার্স্ট আর হচ্ছে লাড্ডু গুড্ডু, এটা যাতে তুমি দেখিয়ে দিতে পারো, এই জন্য তাদেরকে মেনশন করে জোর করে ক্লাসটাতে ধরে আনো, ঠিক আছে? আচ্ছা, বরিশাল থেকে জেবা জয়েন করেছে আমাদের সাথে, নাদিয়া কিশোরগঞ্জ থেকে, সামির নরসিংদী থেকে জয়েন করেছে, ওমর ফারুক জয়েন করেছে আমাদের সাথে। ওমর ফারুক অনেকগুলো লাভ ইমোটিকন দিয়েছে লাল কালারের। কালকে এইচএসসি পরীক্ষা, দোয়া করবেন। খাদিজা লস্কর, কালকে এইচএসসি পরীক্ষা, তুমি এখন সোশ্যাল মিডিয়ায় কি করো? তুমি বই নিয়ে পড়তে বসো, যাও, আর রাত 10টার মধ্যে ঘুমিয়ে পড়বা, ঠিক আছে? যাও, অনেক অনেক শুভকামনা খাদিজা তোমার জন্য। ওকে স্যার, ওয়ালাইকুম আসসালাম। তাহসিনা বরিশাল থেকে, হ্যাঁ জেবা তোমার কথা তো অলরেডি বললাম। নোয়াখালী থেকে সাইম জয়েন করেছে, রাবিয়া ভোলা থেকে জয়েন করেছে। দুইটা ক্লাস করি নাই, এখন কি করা যাবে? ক্লাস এই জন্যই বলি যে ক্লাসগুলো না করলে ক্লাসগুলো শেয়ার করে নিজের প্রোফাইলে রেখে দিতে। সো ক্লাস যদি না করে থাকো সমস্যা নাই, 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে যাবা, 10ms.com লিখে, ওখান থেকে তোমরা হচ্ছে এসএসসি 25 ক্র্যাশ, উপরে যে সার্চ বার আছে সেখান থেকে সার্চ করে তুমি এই কোর্সটাতে ফ্রিতে এনরোল করতে পারবা। সেখানে তোমার আগের যে লাইভ ক্লাসগুলো আমরা নিয়েছি, আমি, তোমাদের ফারসিন ভাইয়া, তোমাদের সুষময় ভাইয়া, এই লাইভ ক্লাসগুলো ওখানে রেকর্ডের অবস্থায় পেয়ে যাবা, হয়ে যাবে, প্যারা হবে না, ঠিক আছে? সিলেট থেকে তুলি জয়েন করেছে। চলো তাহলে এবার আমরা ক্লাসটা স্টার্ট করে দিই। আমরা সর্বনাম দিয়ে শুরু করবো। প্রথমে কি একটু সর্বনামের পরিচয় দিব, নাকি প্রথমে একটু আমার নিজের পরিচয় দিব? আমার পরিচয় মনে হয় তোমরা ইতিমধ্যেই জানো, আমি 10 মিনিট স্কুলের কন্টেন্ট একাডেমিক্সের একজন প্রোগ্রাম লিড হিসেবে কাজ করি কন্টেন্ট একাডেমিক্স ডিপার্টমেন্টের। পাশাপাশি আমি বাংলা পড়াই 10 মিনিট স্কুলে, যেটা আসলে আমার চাকরির অংশ না, এটা আমার শখ বলতে পারো পড়ানোটা। তো পড়াতে পড়াতে এই শখের জায়গাটাও প্রায় 8 বছর হয়ে গেছে। আমি 8 বছর ধরে এই শখের জায়গাটাতে আছি, পড়াচ্ছি। আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্ট থেকে। অলরাইট, সো চলো এইবার আমরা একটু সর্বনাম নিয়ে আলোচনা করব। প্রথমে আমি যদি একটু সর্বনামের বেসিকটা তোমাদেরকে বলে দিই। সর্বনামের বেসিক কি? সর্বনাম বলতে কি বোঝায়? যে কোনো শব্দ, সেটা যদি কোনো নাম অথবা কোনো নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়, তাহলে সেটাকে আমরা সর্বনাম বলি। অর্থাৎ যে কোনো শব্দ, সেটা যদি কোনো একটা নামের পরিবর্তে, অর্থাৎ মনে করো আমি বললাম যে রহিম ভালো ছেলে, প্রথম বাক্যে বললাম। দ্বিতীয় বাক্যে কি আমি বলবো রহিম নিয়মিত স্কুলে যায়? বলবো না, কিন্তু আমি বলবো রহিম ভালো ছেলে
সে নিয়মিত স্কুলে যায়, অর্থাৎ এই যে দ্বিতীয় বাক্যটাতে আমি সে শব্দটা দিয়ে রহিমকে রেফার করলাম, অর্থাৎ রহিম এটা একটা নাম ছিল, এই নামটার বদলে আমি যেহেতু সে ব্যবহার করলাম, এই কারণে এই সেটা কি, এই সেটাকে আমরা বলছি হচ্ছে সর্বনাম। ওকে, এইবার একটু দেখি, এইবার আমরা দেখেছি এইটার এই প্রশ্নের উত্তর কি। এমসিকিউ নাম্বার 1, তোমাকে আসতে হবে এই বাক্যে তোমাকে সর্বনামটি কোন পক্ষের, ক বক্তাপক্ষ, খ শ্রোতাপক্ষ, গ অন্য পক্ষ এবং ঘ উভয় পক্ষ। বক্তাপক্ষ মানে কি? আমি যখন কথা বলছি আমি, আমরা, এটা হচ্ছে বক্তাপক্ষ, অর্থাৎ বক্তা নিজেকেই যখন রেফার করছে এটা হচ্ছে বক্তাপক্ষ। শ্রোতাপক্ষ কি? আমি যখন বলছি এই তোমরা কে কোথা থেকে ক্লাসটা করছো কমেন্টে লিখো, যখন তোমাকে তোমার নামের পরিবর্তে তুমি, তোমাকে, তোমরা এইভাবে রেফার করছি আমি তোমার নামের পরিবর্তে, তখন তুমি, তোমরা, তোমাকে, এটা হচ্ছে শ্রোতাপক্ষ। অন্য পক্ষ কি? মনে করো তোমাদের এই ক্লাসে নাই এরকম একজন বন্ধুকে আমি যখন ডেকে আনতে বলছি যে এই অমুককে ডেকে আনো তো, তমুককে ডেকে আনো তো, সে তখন হয়ে যাচ্ছে অন্য পক্ষ। অর্থাৎ তোমার আমার কনভারসেশন যখন চলছে, তোমার আমার কথা যখন চলছে, তখন যে উপস্থিত নাই তাকে ডেকে আনার জন্য বা তার সম্পর্কে যদি আমরা কোনো কথা বলি, তাহলে সেটা হয়ে যায় হচ্ছে অন্য পক্ষ। ক্লু তো দিয়ে দিলাম, সর্বনাম বুঝিয়ে দিলাম, ক্লু দিয়ে দিলাম। এইবার বলো তোমাকে আসতে হবে এই বাক্যে তোমাকে সর্বনামটি কোন পক্ষের। দেখি, তাসিন তাবাসুম বলছে একের বি। ওকে, ঠিক আছে। নাদিয়া বলছে একের বি, কাশফিয়া মেহেরা বলছে একের বি। ভাইয়া আর ক্লাসগুলো কিভাবে পাবো? অলরেডি একবার বলেছি আগের ক্লাসগুলো কিভাবে পাবে, এটা একটু তুমি পরবর্তীতে ভিডিওটা আবার রেকর্ডেড ভার্সনটা দেখে নিও, এখানে বলা আছে কিভাবে। লামিয়া ওয়ালাইকুম আসসালাম। একের বি বলছে অনেকে, তোমাকে আসতে হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা হচ্ছে শ্রোতাপক্ষ, অর্থাৎ তোমার সাথে আমি যেহেতু কথা বলছি এটা হচ্ছে শ্রোতাপক্ষ। আমরা সবাই এটার উত্তর পেরেছি, এমনকি কেউ আছে যে এটার উত্তর ভুল করেছি? ভুল করলে একটু হাত তোলো, বুঝিয়ে দেই। 6 পরীক্ষা প্রশ্নটা তো আমি বুঝি নাই আলামিন, তোমার প্রশ্নটা আমি বুঝি নাই। বগুড়া থেকে, হ্যাঁ ঠিক আছে। ভাইয়া রুটিন পাবো কিভাবে? রুটিন কিসের পাবা? এই ক্লাসের? এই ক্লাসের রুটিন তোমরা 10ms এসএসসি এইচএসসি স্টুডেন্টস গ্রুপে পাবা। পরের প্রশ্নে চলে যাই। অন্য পক্ষের উদাহরণ কোনটি? আমি কিন্তু অলরেডি তোমাদেরকে বক্তাপক্ষ, শ্রোতাপক্ষ, অন্য পক্ষ তিনটা পক্ষই বুঝিয়েছি। এইবার বলো অন্য পক্ষের উদাহরণ কোনটি? তুমি, তোমরা, এটা কি? এটা হচ্ছে শ্রোতাপক্ষ। সে, তারা, হ্যাঁ এটা কিন্তু অন্য পক্ষ মনে হচ্ছে, এটাকে আমরা একটু পেন্ডিং রাখি। আমি, আমরা, এটা কি? আমি, আমরা, এটা কি? আমি, আমরা, এটা হচ্ছে বক্তাপক্ষ। আর আপনি, আপনারা, এটাও আবার হচ্ছে শ্রোতাপক্ষ। তার মানে আমাদের কাছে কোনটা উত্তর মনে হচ্ছে? প্রশ্ন নাম্বার 2, এমসিকিউ নাম্বার 2। ঠিক আছে, এমসিকিউ নাম্বার 2। কুলসুম আক্তার একের বি বলছে, সুমাইয়া আক্তার বলছে 2-এর বি, কাশফিয়া মেহরিন 2-এর বি বলছে। আচ্ছা, ঢাকা থেকে একজন বন্ধু জয়েন করছে 2-এর বি, মুশফিকুর রহমান 2-এর বি বলেছে, আদ্রিতা কামরান 2-এর বি বলেছে। 2-এর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সে এবং তারা। আমরা কি সবাই একটু ক্লিয়ার? একটু কমেন্টে লিখি তো, আমরা ক্লিয়ার হলে একটু কমেন্টে ক্লিয়ার লিখে ফেলি। ভাইয়া সর্বনাম কাকে বলে বুঝছি কিনা? ভাইয়া বক্তাপক্ষ, শ্রোতাপক্ষ, অন্য পক্ষ বুঝছি কিনা? ইংরেজিতে বক্তাপক্ষকে বলা হয় হচ্ছে ফার্স্ট পারসন, ইংরেজিতে শ্রোতাপক্ষকে বলা হয় হচ্ছে সেকেন্ড পারসন, এবং ইংলিশ গ্রামারে থার্ড পারসন কাকে বলে? অন্য পক্ষকে বলা হচ্ছে থার্ড পারসন। ক্লিয়ার সবাই? হ্যাঁ, এই তো সুলতানা শশী যেমন বলছে ক্লিয়ার। ক্লিয়ার ভাইয়া, সুমাইয়া, তাবাসুম, শশী, নূরে জান্নাত সবাই বলছে ক্লিয়ার। অল রাইট, ভেরি গুড, তোমরা কিন্তু খুবই অ্যাটেন্টিভ। সম্ভ্রমাত্মক সর্বনাম পদ কোনগুলো? সম্ভ্রমাত্মক মানে কি? মানে যেখানে এক্সট্রা সম্মান দেওয়া হচ্ছে, যেখানে এক্সট্রা সম্মান দেওয়া হচ্ছে, একটু বেশি রেসপেক্ট করা হচ্ছে। যে, তারা, তা, না এখানে এক্সট্রা কোনো রেসপেক্ট আমি দেখি নাই। তারা, তাদের, তিনি, এই যে তারার উপর একটা চন্দ্রবিন্দু আছে, তাদের উপর একটা তাদের চন্দ্রবিন্দু আছে, তার মানে এখানে কিন্তু এক্সট্রা একটা সম্মান দেওয়া হচ্ছে। তারপর আমরা বাকি দুটো অপশন পড়বো। তুই, তোরা, তারা, না তুই, তোরা এটা তো একদম তুই তো করে করা হচ্ছে, এক্সট্রা কোনো সম্মান দেওয়া হচ্ছে না, বরং আরো করা হচ্ছে অসম্মান। এটা বাদ দিলাম। তিনি, তা, কারা, তিনটা ঠিক আছে সম্ভ্রমাত্মক, কিন্তু বাকি দুইটা আবার সম্ভ্রমাত্মক না, এই জন্য আমরা এই অপশনটাও কেটে দিলাম। এমসিকিউ নাম্বার 3, উত্তর কি হবে? 3-এর খ। আমিন আক্তার লামিয়া বলছে 3-এর খ, মোনালিসা আনোয়ার বলছে 3-এর বি, সুমাইয়া আক্তার বলছে 3-এর বি, পান্না চৌধুরী বলছে ইয়েস। ওকে, ফাতেমা জান্নাতি রেখা বলছে 3-এর বি, 3-এর বি, 3-এর বি, এন্ড 3-এর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারা, তাদের, তিনি। আমরা বুঝছি তো, বুঝে বুঝে উত্তর দিচ্ছি তো আমরা। আমাদের বুঝতে তো কোনো সমস্যা হচ্ছে না, রাইট? বুঝতে যদি কোথাও কোনো সমস্যা হয় আমাকে কমেন্টে লিখে জানাবে, আমি তোমাদের সমস্যাগুলোর সমাধান করে দিব। পরের প্রশ্ন, আত্মবাচক সর্বনাম পদ কোন গুচ্ছটি? আত্মবাচক মানে কি? মানে হচ্ছে সেলফ, নিজের কথা বোঝানো হবে, ঠিক আছে? একদম নার্সিসিস্টিক একটা অবস্থা।
সেলফ আত্মবাচক, আমরা যখন নিজেই নিজের কথা বলি। স্বয়ং আমি তোমাকে বললাম, তারপরে তুমি এই কথাটা শুনলা না। স্বয়ং তিনি বললেন, স্বয়ং আমি বললাম। স্বয়ং মানে কি? আমি নিজে। আই মাইসেলফ টোল্ড ইউ টু ডু দ্যাট বাট ইউ ডিড নট। এই ধরনের কথাকে বলা হচ্ছে আত্মবাচক। আত্মবাচক মানে কি? আত্ম মানে হচ্ছে নিজ। আত্ম মানে কি? আত্ম মানে হচ্ছে নিজ। ঠিক আছে? আমি, আমরা, তুমি, সে, তারা, তিনি, এ, এই, এরা, স্বয়ং, খোদ, নিজ। আমার কাছে মনে হয় এইটা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমাদের কি মনে হয় দেখি? 4 ডি বলছে কাশফিয়া। আচ্ছা ঠিক আছে, রাইটিং পার্টের সাজেশন আলাদা করে যাবে আজকে ক্লাসটা, রাইটিং পার্টের সাজেশন নিয়ে না, রুম্মান বেগম, বাট আমরা দিব, সমস্যা নেই। হামিদা বানু বলছে 4 ডি, 4 ডি, 4 ডি। ওকে, অল রাইট, আমরা দেখে ফেলি অ্যান্সার কি? স্বয়ং, খোদ, নিজ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তার মানে আমরা সবাই বুঝতে পেরেছি আত্মবাচক সর্বনাম কোনগুলোকে বলা হয়। 5 নম্বর, কোন উদাহরণটি নিকট নির্দেশক? নিকট মানে কি? নিকট মানে হচ্ছে কাছে বোঝায় কোনটা। কাছে বোঝায় কোনটা? ঠিক আছে, কাছে বোঝায় কোনটা? এ, তুমি, এরা, ইনি। দেখি এটা কিন্তু একটু হালকা কঠিন, দেখি এটা পারি কিনা। 5 নম্বর, প্রশ্ন নম্বর 5, 5-এর এ বলছে একজন। হ্যাঁ, ফাতিমা জান্নাতি রেখা বলছে 5-এর এ। ভেরি গুড, ভেরি গুড। 5-এর এ বলছে আমিনা লামিয়া। 5-এর খ বলছে, 5-এর খ মনে হয় ভুল। আচ্ছা ঠিক আছে, নিকট বলতে মানে বোঝানো হচ্ছে একদম কাছে, এরকম বুঝে। আরে মনে নাই ওই যে তোমরা ছোটবেলায় পড়ো নাই, এই দেখা যায় তাল গাছ, এই দেখা যায় নাকি ওই দেখা যায়? বলো তো। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা। তার মানে দেখো ওই 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 দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, মানে দুইটাই দূরে বোঝাচ্ছে। ওই যখন বলা হচ্ছে তখন দূরে বোঝাচ্ছে, তাহলে কাছে কি হবে? এই হবে না? এ হবে, এই হবে। রাইট, 5-এর এ ইজ দ্য কারেক্ট আনসার। এ, অথবা এটাকে তোমরা এইও বলতে পারো। এ অথবা এই, এভাবে বলতে পারো, এ অথবা এই। 5 নম্বর বুঝে ফেলেছি। ক্লিয়ার হলে যে প্রশ্নটাই বুঝবা, ক্লিয়ার হলে ক্লিয়ার লিখে ফেলবা। উত্তর যদি কারেক্ট হয়ে যায়, দুইটা কাজ করবা, শুনো, দুইটা না 3 ধরনের কমেন্ট করবা তোমরা। নাম্বার 1, প্রশ্নটা যখন দেখাবো প্রশ্নের উত্তরটা লিখবা কমেন্টে। নাম্বার 2, যদি তোমার প্রশ্নের উত্তরটা কারেক্ট হয় তাহলে তুমি নিজেই আরেকটা কমেন্ট লিখবা কারেক্ট। নাম্বার 3, আমি যদি ব্যাখ্যা দেই, ব্যাখ্যা দেওয়ার পর তুমি যদি বুঝতে পারো তাহলে লিখবা ক্লিয়ার। ঠিক আছে? 3 ধরনের কমেন্ট করবা। নাম্বার 1, প্রশ্নটার উত্তর যেটা তোমার কাছে মনে হয় কারেক্ট সেটা লিখবা। নাম্বার 2, আমি সঠিক উত্তরটা বলে দেওয়ার পর তোমারটা যদি কারেক্ট হয় তাহলে লিখবা কারেক্ট, ইনকারেক্ট হলে লিখবা রং। আর নাম্বার 3, যখন কোনো ব্যাখ্যা বা এক্সপ্লেনেশন দিব, বুঝে ফেললে বলবা ভাইয়া ক্লিয়ার। দ্যাটস ইট, সহজ। ওকে, তারপরে দেখি 6 নম্বর প্রশ্ন, নির্দেশক সর্বনাম কোনগুলো? নির্দেশনা দেওয়া হয় কোনগুলো? কোনগুলো? সব, সকল, তাবৎ, এরা, ইহারা, ইনি, নিজে, খোদ, ঐসব, ওই, ঐসব, সব। নির্দেশক মানে হচ্ছে কোনো কিছু একটাকে নির্দেশ, ওই যে ওইটা ওইটা ওইটা, ওই যে ওকে ধরে আন, ওকে ধরে আন। ঠিক আছে, এই ধরনের নির্দেশ করা হচ্ছে যেটা। এসএসসিতে কি বইয়ের এক্সাম্পল গুলোই আসবে? দ্য অ্যান্সার ইজ ইয়াস। এসএসসিতে মোটামুটি 99% কেসেই বই থেকে উদাহরণ আসে। ঠিক আছে, আচ্ছা ওকে, এটার উত্তর কি বলো? হ্যাঁ, প্রথম ধরনের কমেন্ট দ্রুত করে ফেলো। এটার উত্তর কি? কাশফিয়া মেরিন বলছে 6-এর বি। নেক্সট ক্লাস কবে? নেক্সট ক্লাস কবে রুটিন দেখে বলতে হবে। মুশফিকা করিম বলছে 6-এর ডি, 6-এর বি। ওকে, ক্লিয়ার। দেখে ফেলি এরা, ইহারা, ইনি। নির্দেশক সর্বনাম কোনগুলা? এরা, ইহারা, ইনি, একদম নির্দেশ করে বলা হচ্ছে। ঠিক আছে, অনেকেই মনে ভুল দিয়ে দিয়েছি। হ্যাঁ 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 হ্যাঁ। ওকে, তারপরের প্রশ্ন দেখি, প্রশ্ন নাম্বার পরেরটা 7 নম্বর প্রশ্ন, কিছু কোন সর্বনামের উদাহরণ? নির্দেশক, অনির্দিষ্ট, আত্মবাচক নাকি সাপেক্ষ? এটা হচ্ছে আমাদের 7 নম্বর প্রশ্ন। প্রশ্ন নাম্বার 7, হাই হ্যাঁ হ্যাঁ, সবাই বলছে রং। আপন সরকার বলছে রং। রেওয়াজ আহমেদ আদি রং বানানটাই লিখেছে ভুল, রং। ঠিক আছে, ওকে। এইটার উত্তর বলো এবার। এবার আমরা চলে এসেছি 7 নম্বরে। কিছু কোন সর্বনামের উদাহরণ? নির্দেশক, অনির্দিষ্ট, আত্মবাচক নাকি সাপেক্ষ? কিছু, কিছু মিছু। কারেক্ট হয়েছে আমাদের জেমির। জেমির কিন্তু উত্তর কারেক্ট হয়েছে। জেমি একটু বাকিদেরকে ব্যাখ্যা দিয়ে দিও, তাহলে ওরাও বুঝতে পারবে। এইটা কি? সাপেক্ষ বলছে ডার্ক কিং। কিছু কোন সর্বনামের উদাহরণ? অনেকে অনেক উত্তর বলছো, উত্তর হচ্ছে অনির্দিষ্ট। তার মানে আমাকে কিছু আম দিও তো, আমার জন্য কয়েকটা আম নিয়ে এসো তো, আমার জন্য কিছু ডিম আনিস। এই যে যখন তুমি বলছো আমার জন্য কিছু ডিম আনিস, আমার জন্য বাজার থেকে কিছু ডিম আনিস, তখন তুমি যাকে বলছো সে তো বুঝতে পারছে না ডিম কি 1 হালি আনবো নাকি 1 ডজন আনবো নাকি
2-4টা আনবো, কয়টা আনবো বুঝতে পারছে না। যখন এরকম কিছু বলা হয় তখন যেহেতু বোঝা যায় না, এই জন্য এটাকে বলা হচ্ছে কিছু। কোন ধরনের সর্বনাম বলে? এটা অনির্দিষ্ট। কারণ আমি যদি বলি আমার জন্য কিছু আম আনিস তো, তুমি বুঝতে পারছো না তুমি কি আধা কেজি আম আনবা, তুমি কি 1 কেজি আম আনবা, নাকি তুমি 5 কেজি আম আনবা। ক্লিয়ার? সো এটা যাদের যাদের কারেক্ট হয়েছে কারেক্ট লিখে ফেলো প্রশ্ন নম্বর 7। যাদের রাইট হয়েছে তারা লিখো রাইট, যাদের রং হয়েছে তারা লিখো রং। কারেক্ট, হ্যাঁ। হাফসা মেহেরা বলছে কারেক্ট, মিরতুলি বলছে 7-এর বি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সামিয়া। ঠিক আছে, কারেক্ট, এটা মোটামুটি সবারই রাইট হয়েছে, ভেরি গুড। পরের প্রশ্ন 8 নম্বর, কে যাবে? এই বাক্যে কে কোন সর্বনাম? কে যাবে? নির্দেশক, প্রশ্নবাচক, আত্মবাচক নাকি সাপেক্ষ? প্রশ্ন নম্বর 8 খুবই সহজ, পানির মতো একটা সহজ প্রশ্ন। শিউলি আক্তার বলছে আমারটা হইছে, ইয়েস, ভেরি গুড। 8 নম্বর প্রশ্ন, আর হ্যাঁ ডার্কিং এর রং হলো কেন? এটা রাইট রাইট রাইট, কারেক্ট। ওয়ালাইকুম আসসালাম সানজিদা আক্তার, ভালো আছি, তুমি কেমন আছো সানজিদা? প্রশ্নবাচক বলছে লামিয়া, নওশিন বলছে 8-এর বি, 8-এর বি বলছে অনেকে ফাতিমা। এন্ড দ্য অ্যান্সার ইজ 8-এর বি প্রশ্নবাচক। উত্তর হবে 8-এর বি প্রশ্নবাচক। যাদের যাদের রাইট হয়েছে তারা রাইট লিখে ফেলো, যাদের যাদের রং হয়েছে তারা রং লিখে ফেলো। তাহলে কিন্তু পরবর্তীতে তুমিও হিসাব করতে পারবা কয়টা প্রশ্ন ভুল করলা, কয়টা প্রশ্ন ঠিক করলা। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখি কি দিয়ে ভাত খায়? এ বাক্যে কি কোন সর্বনাম? একই ধরনের প্রশ্ন। প্রশ্ন নম্বর 9 পারবা না? এটা হচ্ছে প্রশ্নবাচক, এটা আর কমেন্ট করা লাগবে না কারণ একদম সেম ধরনের প্রশ্ন। 10 নম্বর, নিচের কোনটি সাপেক্ষ সর্বনামের উদাহরণ? এ এরা, কার কি, কে কারা, যে সে। কোনটা সাপেক্ষ সর্বনামের উদাহরণ? সাপেক্ষ সর্বনাম কি বুঝো? আমি শুনো, সাপেক্ষ জিনিসটা কি বোঝায়? সাপেক্ষ বলতে বোঝায় হচ্ছে একজনের সাথে আরেকজন সম্পর্কিত। আমরা যখন বলি যে গাড়িটার গতি ছিল ঘন্টায় 80 কিলোমিটার, এখন এটা না কোনো কিছু একটা সাপেক্ষে বলা। আশপাশে যে রাস্তা, বাড়িঘর সব থেমে থাকা জিনিসগুলোর সাপেক্ষে গতিটা হচ্ছে 80 কিলোমিটার ঘন্টায়। মনে করো দুইটা রেল লাইন দিয়ে পাশাপাশি দুইটা ট্রেন একই দিকে চলছে, বুঝছো? একটু সাপেক্ষ জিনিসটা সায়েন্সের ভাষায় বোঝার চেষ্টা করো, তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করো দুইটা ট্রেন, ঠিক আছে, এই যে মনে করো এটা একটা ট্রেন, ঠিক আছে, আর মনে করো এইটা আরেকটা ট্রেন। হ্যাঁ, আচ্ছা ট্রেন না বললাম, এটা মনে করো একটা বাস, এটা আরেকটা বাস। হ্যাঁ, এটা মনে করো একটা গাছ, আর এটা মনে করো একটা বাড়ি, এরকম। তো রাস্তা দিয়ে যাচ্ছে এই দুইটা, ঠিক আছে, এই দুইটা বাস মনে করো রাস্তা দিয়ে শো শো করে যাচ্ছে। এখন যাওয়ার সময় তুমি যদি বলো এই বাসটার গতি কত, আমি তোমাকে জিজ্ঞেস করবো এই বাসটার গতি কার সাপেক্ষে। কার সাপেক্ষে বলতে হচ্ছে কার সাথে তুলনা করে। এখন এই বাসটার গতি মনে করো 40 কিলোমিটার পার আওয়ার হতে পারে, 40 কিলোমিটার পার আওয়ার হতে পারে এই গাছটার সাপেক্ষে তুলনা করে, কারণ গাছটা স্থির। এখন এই বাড়িটার সাথে তুলনা করে তুমি বলতে পারো এই বাসটারও গতি হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার। কিন্তু দুইটা বাসই যদি পাশাপাশি চলতে থাকে একই সাথে, তুমি যদি বলো এই বাসটার সাপেক্ষে এই বাসটার গতি কত, তাহলে এটা হচ্ছে 0। আবার যদি বলো এই বাসটার সাপেক্ষে এই বাসটার গতি কত, তাহলে এটা হচ্ছে 0। বুঝতে পেরেছো? এটাই বলা হয় সাপেক্ষ। তার মানে অন্য কিছুর উপর যখন কোনো নির্ভরশীলতা থাকে তখন সেটাকে আমরা সাপেক্ষবাচক বলি। বুঝতে পেরেছো? যারা যারা এই ব্যাপারটা বুঝছো তারা বুঝে ফেলো, ঠিক আছে? ওকে, এইবার বলো, আমরা সাপেক্ষ ওটা বুঝলাম, এইবার আমাকে বলো সাপেক্ষ সর্বনাম এখানে কোনটা? এ এরা, কার কি, কে কারা, যে সে। আমাদের 10 নম্বর এমসিকিউ, প্রশ্ন নম্বর 10, কোয়েশ্চেন নাম্বার 10। 10-এর ডি বলছে তাসফিয়া, 10-এর ডি। ওয়ালাইকুম আসসালাম সায়েদ ইয়াসির, অনেক ভালো আছি। ওকে, ডি ডি ডি, ঠিক আছে। 3 জুলাই থেকে সবার এক্সাম। আচ্ছা ঠিক আছে, সাজেশন দেওয়ার চেষ্টা করব 3 জুলাই থেকে। নূর বলছে ডি ডি ডি, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অ্যান্ড ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কাদের কাদের রাইট হয়েছে রাইট লিখো, কমেন্টে লিখে ফেলো রাইট ভাইয়া, হয়েছে, ঠিক ঠিক, 100-100। তারপরে দেখি 11 নম্বর, দুই পক্ষের সহযোগিতা বা নির্ভরতা বোঝাতে কোন সর্বনাম হয়? দুই পক্ষের সহযোগিতা বা নির্ভরতা বোঝাতে কোন সর্বনাম হয়? নির্দেশক, পারস্পরিক, আত্মবাচক নাকি অনির্দিষ্ট? প্রশ্ন নাম্বার 11, কোয়েশ্চেন নাম্বার 11, ঠিক আছে। এম এস চৌধুরী বলছে স্যার ইউটিউবের কমেন্ট কি পড়েন না? তোমার কমেন্ট তাহলে আমি কোথা থেকে পড়লাম?
পারস্পরিক বলছে লামিয়া, লামিয়া বলছে পারস্পরিক, অ্যান্ড লামিয়ার অ্যান্সার কিন্তু কারেক্ট হয়েছে। এইবার বলো, ঠিক আছে, এইবার বলো যে আমাদের কারেক্ট হয়েছে কাদের কাদের। আল আমিন শেখ, অপ্রাসঙ্গিক কথা বলো না ক্লাসের মধ্যে, ক্লাসের টপিকে কথা বলবা, ঠিক আছে, ওকে। তারপরে দেখি পরের প্রশ্ন, সবাই কোন সর্বনামের উদাহরণ? সব আছে, সব, সব আই মনে হয় সকল বাচক হবে। তোমাদের কি মনে হয়? এটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 12, 12 নম্বর প্রশ্নের উত্তর। দেখি এটা পারি কিনা। না সামিয়া, তোমার কমেন্ট আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এটার উত্তর কি বলো? সকলবাচক, লামিয়া তাবাসুম বলছে সকলবাচক, প্রমিতা ঘোষ বলছে 11 বি, 11 বি বলছে এটা বললা, আচ্ছা। 12 এ বলছে সামিয়া আক্তার, মোশফেকা আক্তার বলছে 12 এ, এস কে মিলান রয় বলছে 12 এ, ফাহাদ বলছে বুঝি নাই। কি বুঝো নাই সেটা বলো ফাহাদ, তুমি কি বুঝো নাই সেটা তো আমি বুঝি নাই। অ্যান্ড দ্য কারেক্ট অ্যান্সার ইজ সকলবাচক। সবাই বলতে সবাই যখন বলা হয় তখন সব কিছুকে বোঝানো হয়, সকলকে বোঝানো হয়। কালকে সবাই একটা মিলাদে মনে করে দাওয়াত দিচ্ছ তোমরা, কালকে সবাই নামাজের পর 5 মিনিট বসো, এই যে সবাই বলতে সকলকে বোঝাচ্ছ, এটা এখানে বোঝানো হয়েছে। ক্লিয়ার? সকলবাচক। নিচের কোনটি সকলবাচক সর্বনাম? এটা তো পারবোই আমরা, তাই না? এটা তো সবার হবে, একদম পানির মতো সহজ। অপর কোন সর্বনাম? অপর হচ্ছে অন্যবাচক, অন্য কাউকে যখন বোঝানো হয় তখন অপর বোঝায়। যাবতীয় দ্বন্দ্ব নিজেরা নিজেরা মিটমাট করে, এ বাক্যে নিজেরা নিজেরা কোন সর্বনাম? অন্যবাচক, সাপেক্ষ, পারস্পরিক নাকি প্রশ্নবাচক? এইটা হবে, এইটা হবে, কোনটা হবে বলো? এটা হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার কত? এটা হচ্ছে প্রশ্ন নাম্বার 15, 15 উত্তর বলো। কোশ্চেন নাম্বার 15, 11 খ আমারটা রাইট, শিউলি বলেছে, ভেরি গুড। আমি প্রশ্ন বলার পরে, প্রশ্ন দেখানোর পরেই তোমরা উত্তর বলে ফেলবা, উত্তর বলার পরে তোমরা নিজেরা মিলাবা তোমাদেরটা কি হয়েছে নাকি হয় নাই, ঠিক আছে? আচ্ছা, 12 এ, 12 এ, 15 সি, 15 সি, অনেকে অনেক কিছু বলছো। অ্যান্ড দ্য কারেক্ট অ্যান্সার ইজ, এটা হচ্ছে পারস্পরিক, নিজেরা নিজেরা, নিজেরা নিজেরা বলতেই তো পারস্পরিক বোঝায়, পারস্পরিক বন্ধুত্ব। পারস্পরিকের ইংরেজিকে জানো? মিউচুয়াল করানো। দুই বন্ধু মারামারি করলে যখন মনে করো কেউ এসে মিটমাট করিয়ে দেয়, সেটাকে বলা হচ্ছে মিউচুয়াল করিয়ে দেওয়া। ওই মিউচুয়ালের বাংলা হচ্ছে পারস্পরিক। পারস্পরিক বলতে নিজেরা নিজেরা বোঝায়। ওই যে বলে না আমরা আমরাই তো, আরে ভাই এত মারামারি কি আছে, আমরা আমরাই তো, সেই রকম, ঠিক আছে? অল রাইট। 16 নাম্বার, অন্যবাচক সর্বনামের উদাহরণ কোনটি? অমুক, কে, ইনি, তোরা। অমুক, কে, ইনি, তোরা, এটা হচ্ছে অমুক, তার মানে এটাতে অন্য কাউকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? এরপরে আমরা চলো সর্বনামের পরে, এরপরে আমরা পরের টপিকটাতে চলে যাই আস্তে আস্তে। এখানে আরো এমসিকিউ গুলো আছে, এমসিকিউ গুলো পাওয়ার জন্য কি করতে হবে? এই ক্লাসের স্লাইডটা জোগাড় করতে হবে। ক্লাসের স্লাইডটা কিভাবে পাবা? 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে যাবা, অথবা লিখবা 10ms.com। তুমি মনে করো তুমি গুগল ক্রোম, মাইক্রোসফট এজ, অপেরা মিনি, ইউসি ব্রাউজার যাই চালাও, সমস্যা নাই। তুমি তোমার ইন্টারনেটে ঢুকবা, ওয়েবসাইটে যাবা, ওয়েবসাইটে গিয়ে লিখবা 10ms.com। 10ms.com এ গেলে উপরে সার্চ দেওয়ার একটা অপশন পাবা, মোবাইলে হোক বা ল্যাপটপে হোক, উপরে একটা সার্চ বার পাবা। গুগলে যেরকম সার্চ বার থাকে না, ওরকম সার্চ বার থাকে। ওখানে লিখবা এসএসসি, ওখানে লিখবা এসএসসি 25 বাংলা, বাংলা ক্র্যাশ, এই পর্যন্ত লিখলেই চলে আসার কথা। পুরোটুকু যে একদম অ্যাকুরেট লিখতে হবে তাও না, ঠিক আছে? এইটা লিখলেই তোমরা আমাদের যে ফ্রি কোর্সটা রয়েছে, আর যাবা কোথায়? যাবা হচ্ছে 10ms.school.com। 10ms.com এ যাবা, 10ms.com এ গিয়ে এসএসসি 25 বাংলা এটা সার্চ দিবা, 10ms.com এ গিয়ে এটা সার্চ দিবা, সার্চ দিবা এসএসসি 25 বাংলা ক্র্যাশ কোর্স। ক্লিয়ার? অল রাইট, বুঝতে পেরেছি? হ্যাঁ, পড়লাম তো রানা তোমার কমেন্ট। সো এই প্রশ্নগুলা আমরা সবগুলা আজকে একটা ক্লাসে হয়তো বা সলভ করতে পারবো না, বাট আমরা দিয়ে রেখেছি। এরপরে আমরা চলে যাব পরের টপিকে, সেটা হচ্ছে বিশেষণ, ঠিক আছে? বিশেষণ 21 নাম্বার থেকে বিশেষণ শুরু হয়ে যাচ্ছে, শুরু হয়ে যাচ্ছে। ওকে, ভেরি গুড। ফাতিমা জাহান রেখা কিন্তু অলরেডি পিডিএফ পেয়ে গেছে, বাকিদের সাথে একটু শেয়ার করো কিভাবে পিডিএফটা পেলা। এইবার দেখো 21 নম্বরের উত্তর দাও। যে বিশেষণ দিয়ে, বিশেষণ কাকে বলে? বিশেষণ বলতে ইংরেজিতে বলে হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ বলে, উচ্চারণটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আমরা বাংলায় বলি হচ্ছে অ্যাডজেক্টিভ, আর যারা একটু পশ ইংলিশ প্রোনাউন্সিয়েশন করে তারা বলে হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, ঠিক আছে? অ্যাডজেক্টিভ দিয়ে কি বোঝায়? যখন কোনো একটা শব্দ নাউন বা প্রোনাউনকে, অর্থাৎ যখন কোনো একটা শব্দ
বিশেষ্য বা সর্বনামের দোষ, গুণ, অবস্থা, পরিস্থিতি, রং ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, সংখ্যা ইত্যাদি বোঝায়, তখন সেটাকে বলা হচ্ছে বিশেষণ। অর্থাৎ বিশেষণ হচ্ছে আমাদের পাশের বাসার আন্টির মতো, সে হচ্ছে খালি তুলনা করে তার ছেলের সাথে আমাদের, তার মেয়ের সাথে আমাদের, ঠিক আছে, তার শ্বশুরবাড়ির সম্বন্ধীর আত্মীয়র সাথে আমাদের খালি তুলনা করে, যে জানেন ভাবি, ঠিক আছে, আমাদের মাদের কাছে এসে কি বলে, জানেন ভাবি আমার অমুকের তমুক ছেলে তো পরীক্ষায় ফাটিয়ে ফেলেছে, আপনার ছেলে নাকি ডাব্বা, ঠিক আছে। এই ধরনের যে কাজগুলো, এগুলো হচ্ছে বিশেষণের কাজ, অন্যের দোষ, গুণ ইত্যাদি নিয়ে আলাপ আলোচনা করা। এখন আমাকে বলো, যে বিশেষণ দিয়ে রং নির্দেশ করা হয়, রং মানে কি, কালার, তাকে কি বলে, উপাদান, বর্ণবাচক, ভাববাচক, বিধেয় বিশেষণ। কি হবে, এটা হচ্ছে আমাদের 21 এর বি বলছে সবাই 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 বর্ণ, হ্যাঁ এক্স্যাক্টলি, রং শব্দটারই আরেকটা প্রতিশব্দ হচ্ছে বর্ণ। বর্ণ দিয়ে কি বোঝায়, বর্ণ দিয়ে কালার বোঝায়, রং বোঝায়। অ্যান্ড দ্য কারেক্ট অ্যান্সার ইজ বর্ণবাচক বিশেষণ। সবাই তো পেরেছ, কারা কারা পেরেছ একটু কমেন্টে লিখে ফেলো কারেক্ট ভাইয়া, কমেন্টে লিখে ফেলো ভাইয়া কারেক্ট, উত্তর সঠিক হলে সঠিক লিখে ফেলো। 22 নম্বর প্রশ্ন, ছেলেটি চালাক, এই বাক্যে চালাক কোন জাতীয় বিশেষণ, অবস্থা, উপাদান, ভাববাচক নাকি গুণবাচক? ছেলেটি চালাক, চালাক চতুর, তাও ভালো, বইয়ে এমন উদাহরণ দেওয়া নাই যে ছেলেটি মোটাসোটা, নাদুস নদুস, গাদুম গুদুম। তো এরকমই যদি থাকতো যে ছেলেটি মোটাসোটা, নাদুস নদুস, গাদুম গুদুম, এই তিনটেই কিন্তু অ্যাডজেক্টিভ বা এই তিনটেই কিন্তু বিশেষণ হতো। তো যাই হোক, আমাদের বইতে অপেক্ষাকৃত ভালো উদাহরণ দেওয়া আছে, সেটা হচ্ছে যে ছেলেটি চালাক। এটা কি হবে, কি হবে এটা, কারেক্ট ভাইয়া। আচ্ছা, রাশিদা রোজা বলছে কারেক্ট ভাইয়া, ছেলেটি চালাক। 22 নম্বরের উত্তর লিখেছো, 22 উত্তর ভাইয়া কারেক্ট। সানজি ডাক্তার বলছে কারেক্ট, মোহাম্মদ আলামিন বলছে 22 ডি, মিলন বলছে 22 ডি, অতনু মন্ডল 22 ডি বলছে, রিওয়াজ বলছে 22 ডি, এন্ড দ্য কারেক্ট অ্যান্সার ইজ গুণবাচক 22 ডি। ভেরি গুড, ভেরি ভেরি গুড, তোমরা তো এক্সিলেন্ট স্টুডেন্ট তোমরা। এই রুহুল আমিন, সিউ করছো কেন তুমি, তোমার কি হয়েছে আবার? ঠিক আছে, তারপরে দেখি ক্রমবাচক বিশেষণ কোনটি। 23 নম্বর ক্রমবাচক, 34তম, 8 কতক্ষণ, খুব। আমার মনে হয় এই দুইটা তো হবেই না, এই 34তম আর 8 এইটার মধ্যে কোনটা হবে ক্রমবাচক? ক্রম বলতে কি বোঝায় একটু চিন্তা করো, না হলে আমি টেকনিক দেখিয়ে দেবো। কারেক্ট ভাইয়া, ফাতেমা বলছে কারেক্ট। হ্যাঁ হ্যাঁ, ইংলিশ কোর্সের ব্যাপারে আমি আমার টিমের সাথে কথা বলবো, কিন্তু আমি তো ইংলিশ পড়াই না, তোমার ইংলিশ কোর্স কে নিবে ভাইয়া? আমি পড়াইলে আমি নিজেই এখন ক্লাস নেওয়া শুরু করে দিতাম ইংলিশ। যদিও আমি বাংলা ব্যাকরণের সাথে ইংলিশ গ্রামারকে অনেক কানেক্ট করে পড়াই, কিন্তু ইংলিশ তো আলাদা করে পড়াতে পারি না। হ্যাঁ, এটা কি হবে বলো, পেরেছ? ক্রমবাচক বিশেষণ কোনটি? ক্রমবাচক। আচ্ছা, উত্তর দেখাই তারপর এক্সপ্লেনেশন দিব। উত্তর হচ্ছে 8। পেরেছ নাকি? 8 হবে নাকি 34তম হবে, শিওর হয়ে বলো। 23-এর এ বলছে অনেকে, এ এ এ এ নাকি বি, শিওর হয়ে বলো। রেয়াওয়াজ আহমেদ বলছে স্যার বুঝি নাই। কি বুঝো নাই? কমেন্ট যায় ভাইয়া। হ্যাঁ, মিম বলছে রং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভুল হয়েছে। অল রাইট, ফাতিমা রেখা, হ্যাঁ তোমার কমেন্ট পড়লাম তো ভাইয়া। 23-এর বি রাইট হয়েছে, রাইট রাইট রাইট। রং, মিলন রায় বলছে রং। ভেরি গুড, ভুল হলে বলে ফেলবা ভাইয়া, ভুল হয়েছে। ঠিক আছে, তারপর প্রশ্নটা দেখি তাহলে। বাক্যের অন্তর্গত অন্য বিশেষণকে বিশেষিত করে কোন ধরনের বিশেষণ? আমার মনে হয় এইটা কোনটা হবে দেখি, তোমরা গেস করো। 24 নম্বর বাক্যের অন্তর্গত অন্য বিশেষণকে বিশেষিত করে কোন ধরনের বিশেষণ? হ্যাঁ, এম এস চৌধুরী, তোমার অ্যান্সার আমি পেয়েছি। এইটা বলো, উত্তর কি? ভাববাচক। বাক্যের অন্তর্গত অন্য বিশেষণকে, যেমন ছেলেটি চালাক, ঠিক আছে, বাক্যের অন্তর্গত অন্য বিশেষণকে বিশেষিত করে কোন ধরনের বিশেষণ? বাক্যের অন্তর্গত অন্য বিশেষণকে, বুঝছো? মানে বিশেষণের এমনিতে কাজ হচ্ছে সে অন্য একটা বিশেষ্য বা সর্বনামকে বিশেষায়িত করবে, কিন্তু যেই ধরনের বিশেষণ অন্য একটা বিশেষণকে বিশেষায়িত করে তাকে বলা হচ্ছে ভাববাচক বিশেষণ। ভাববাচক বিশেষণ।
লোকটা পাগল, এ বাক্যে পাগল কোন ধরনের বিশেষণ? লোকটা পাগল, এ বাক্যে পাগল কোনটা? অবস্থা, উপাদানবাচক, ভাববাচক নাকি বিধেয়? কোনটা হবে বলো দেখি? আলামিন বলছে রিপ্লাই দেন না কেন স্যার? কারণ অনেক কমেন্ট আসে আলামিন, সবার কমেন্টে রিপ্লাই দিলে আমি পড়াতেই পারবো না, এই জন্য। ঠিক আছে, বাট আমার চোখে যে যে কমেন্টগুলো পড়ে রিলেভেন্ট, সেগুলো কিন্তু আমি উত্তর দেই। এটার উত্তর দেখো। ও আচ্ছা, এটার উত্তর কি হবে বলো তো? 25। তোমরা গেস করো, আমি তোমাদেরকে উত্তরটা মার্ক করে দিচ্ছি, এমনি তোমরা বলো যে এটার উত্তর কি হবে। 25, 25-এর উত্তর কি হবে? এ এ এ এ সি, অনেকে অনেক কিছু বলছো। 25-এর সাবিহা সুলতানা কিন্তু সঠিক উত্তর দিয়েছে। 25-এর ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 25-এর ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বিধেয়, বিধেয় ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হয়ে গেল বিধেয়। ঠিক আছে, ওকে। সবার কমেন্ট পড়ি, সৃষ্টি সরকারের কমেন্ট নাকি পড়ি না। আচ্ছা, একজন বলছে ভাইয়া বিধেয় মানে কি? আমি একটু বিধেয় মানে কি সেটা বলি। একটা বাক্যে মূলত দুইটা অংশ থাকে, একটাকে বলা হচ্ছে সাবজেক্ট, আরেকটা বলা হচ্ছে প্রেডিকেট। প্রেডিকেট কোনটা? সাবজেক্ট বলতে কাকে বোঝে বুঝো? মানে হচ্ছে যার সম্পর্কে কথা বলা হচ্ছে সেটা হচ্ছে সাবজেক্ট, আর প্রেডিকেট হচ্ছে এ বাদে, সাবজেক্ট বাদে যা কিছু আছে পুরো বাক্যে সেটাই হচ্ছে প্রেডিকেট বা বিধেয়। বুঝতে পেরেছো? ক্লিয়ার? ওকে। আচ্ছা, একজন বলছে নরসিন বলছে ভাইয়া ভাববাচক বিশেষণটা বুঝি নাই। আমি তোমাকে এক্সপ্লেনেশনটা দেই। ভাববাচক বিশেষণ কাকে বলে? মনে করো সাধারণত বিশেষণের কাজ কি জানো? অবস্থাবাচক, পরিমাণবাচক ইত্যাদি বিশেষণ কি করে? নাউন অথবা প্রোনাউনকে বিশেষায়িত করে। নাউনকে অথবা প্রোনাউনকে। অর্থাৎ রহিম ভালো ছেলে, দেখো এখানে রহিম ছেলেটা কেমন সেটাই বলা হচ্ছে যে রহিম ছেলেটা ভালো। এই কারণে এটা হচ্ছে একটা সাধারণ বিশেষণ বলতে পারো। কিন্তু মনে করো কিছু কিছু বিশেষণ আছে যে বিশেষণগুলা অন্য একটা বিশেষণকে বিশেষায়িত করে, সেগুলোকে বলা হচ্ছে ভাববাচক বিশেষণ। বুঝতে পেরেছি? ক্লিয়ার? ওকে। তারপর দেখি উপাদানবাচক কি ভাইয়া? যেটা দিয়ে উপাদান বা এলিমেন্ট বোঝায় সেটাকে উপাদানবাচক বলে। আয় হ্যাঁ, হাফসা বলছে দাওয়াতে বসে বসে দেখছি লাইভ ক্লাসটা। আজকে আমার একজন কাজিনের বিয়ের দাওয়াত ছিল, তোমাদের ক্লাস আছে দেখে আমার ফ্যামিলি গেছে বিয়ের দাওয়াতটা খেতে। সেনা মালঞ্চে বিয়ের দাওয়াত, আমি যাই নাই, কারণ হচ্ছে তোমাদের ক্লাস নেবো বলে। ঠিক আছে, ওকে, অলরাইট। হাফসাওকেও ধন্যবাদ, হাফসাও কিন্তু বিয়ের দাওয়াতের মধ্যে বসে বসে ক্লাসটা দেখছে, আর আমি বিয়ের দাওয়াত মিস করে তোমাদের এই ক্লাসটা নিচ্ছি। ঠিক আছে, তোমাদের এরকম অনেক শিক্ষকদের অনেক স্যাক্রিফাইস, অনেক কিছুর পরেই কিন্তু একজন শিক্ষার্থী আসলে তৈরি হয়, একজন শিক্ষার্থী আসলে বড় হয়, একজন শিক্ষার্থী বিকশিত হয়। এই জন্য জীবনে যখন যে যে স্টেজেই যাও না কেন সবসময় নিজের শিক্ষকদের কথা মনে রাখবা। মনে রাখবা যারা শিখরে উঠেও শেকড়কে ভুলে না, তারাই জীবনে সবচেয়ে বেশি সফল হয়। শিখরে উঠে মানে কি? একদম টপে উঠেও যারা একদম শিকড়কে, একদম রুটকে ভুলে না। যে আমি এখনো আমার স্কুলের টিচারদের কাছে কৃতজ্ঞ অনুভব করি, স্কুলের টিচারদের প্রতি, কারণ আমার স্কুলের শিক্ষকরা আমাকে যা কিছু শিখিয়েছিলেন সেটা না শিখলে হয়তো আমি কলেজ লাইফটা পার হতে পারতাম না, কলেজ লাইফে আমি যা শিখেছি সেটা না শিখলে হয়তো আমি ইউনিভার্সিটি লাইফটা পার হতে পারতাম না। হয়তো তোমাদেরকে স্কুলের লাইফের টিচারদের প্রতি বিশেষ কৃতজ্ঞ এই কারণে যে স্কুল লাইফে আমি যা শিখেছি সেই শেখানোর উপর বেস করে আমি এখনো বাচ্চা কাচ্চাদের পড়াই বা তোমাদেরকে পড়াই। এই জন্য আমি এখন আমার শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ। বুঝছো? হাফসা এবং অন্যান্যরা। ওকে, তারপরে দেখি প্রশ্নবাচক বিশেষণ কোনটি? কেমন, ভালো, চালাক। এই বুঝতেই পারছো এটা কেমন? কেমন আছিস? চমৎকার। কেমন আছিস? আছিস কেমন? কেমন কি? এটা হচ্ছে একটা প্রশ্নবাচক বিশেষণ, প্রশ্ন করা হয়েছে। ঠিক আছে, ওকে। তারপরে দেখি নির্দিষ্টতাবাচক বিশেষণ কোনটি? নির্দিষ্ট করে বলা হচ্ছে কোনটা? কেমন, ভালো, চালাক, সেই। এটা কি? না, এটা নির্দিষ্টতাবাচক না, এটা হচ্ছে আগের প্রশ্নটাই হবে, এটা হচ্ছে প্রশ্নবাচক হবে। দাঁড়াও একটা সেকেন্ড। অলরাইট, এটা কি হবে? এইটার উত্তরটা হবে হচ্ছে নির্দিষ্টতাবাচক কোনটা বলো তো? এখানে কোনটাকে নির্দিষ্ট করা হয়েছে? আমি উত্তরটা ফিক্স করে দিই, এটা হচ্ছে সেই। ঠিক আছে, ওকে। তারপরে দেখি ঠান্ডা পানি। এখানে ঠান্ডা কি বলো তো? এখানে ঠান্ডা কি বলো তো? এখানে কি স্লাইডে মিস্টেক আছে কিনা সেটা বলো। আমার নামটা বললেন না কেন মোরসালিন স্যার? আপনার নাম বলেছি।
আমি তো একটু আগে আমার স্কুলের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছিলাম, সেখানে আপনার নামটা কিভাবে বলবো বলেন মোরসালিন? আপনি কি আমার স্কুলের শিক্ষক ছিলেন? জাস্ট জোকিং। কমেন্টে রিপ্লাই দেন নোভা আক্তার, এই যে কমেন্টে রিপ্লাই দিলাম। না ভাইয়া ডিতেই হবে, সামি আক্তার বলছে ডিতেই হবে গুণবাচক। হ্যাঁ ভেরি গুড, 27-এর ডি, 27-এর ডি। ওকে, এটা কত নাম্বার? এটা তো 28। 28 কি হবে বলো? 28। ঠিক আছে, এক্স্যাক্টলি। ক্লিয়ার? আচ্ছা, তারপর দেখি পূরণবাচক কোনটা? 34তম। নিচের কোন বাক্যের বাক্যাংশে পরিমাণবাচক বিশেষণ আছে? অনেক লোক আছে। এটাতে কি বোঝানো হচ্ছে? অনেক দিয়ে একটা পরিমাণ বোঝানো হচ্ছে। অনেক দিয়ে কি বোঝানো হচ্ছে? পরিমাণ বোঝানো হচ্ছে। অনেক। 26শে মার্চ কোন ধরনের বিশেষণ? প্রশ্ন নাম্বার 31। 26শে মার্চ, কোশ্চেন নাম্বার 31। হ্যাঁ, প্রশ্ন নাম্বার 31 বলো। ওরে বাবা, বৃষ্টি অভিমান করে কি যেন একটা মেসেজ লিখেছে, অনেক লম্বা, এই জন্য দেখতে পাচ্ছি না। এইটা বলো 31 নাম্বার, 31। আচ্ছা, আমরা আবার আমাদের পড়ার প্যাটার্নে ফেরত আসি। আমি কি বলেছিলাম? তোমরা কিন্তু আমার প্যাটার্ন ফলো করছো না। আমি একটা প্রশ্ন দেখাবো, প্রশ্ন দেখানোর পরে তোমরা প্রথমে কমেন্টে তোমাদের কাছে যেটা উত্তর মনে হয় সেটা লিখবা। এরপর আমি তোমাদেরকে উত্তরটা দেখাবো, উত্তরটা দেখানোর পর তোমরা বলবা যে তোমাদেরটা কি কারেক্ট হয়েছে নাকি রং হয়েছে, বুঝছো? আর যদি প্রশ্ন থাকে বা ব্যাখ্যা থাকে, ব্যাখ্যা দিলে সেটা যদি বুঝো তাহলে লিখবা ভাইয়া ক্লিয়ার, না বুঝলে বলবো ভাইয়া বুঝি নেই, আবার বুঝাই দেব। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখি দুহিতা সাহা বলছে ওর নামটা বলতে। 26শে মার্চ কোন ধরনের? 26শে মার্চ দেখা একদম এক্স্যাক্ট নির্দিষ্ট করে বলেছে, একদম ফিক্স করে বলেছে কবে কবে বাংলাদেশের স্বাধীনতা দিবস। মনে করো 26শে মার্চ বললো একজন, ঠিক আছে? আবার অনেক সময় সাংবাদিকরা যখন মাইক ধরে, বুম ধরে, তখন অনেকে নার্ভাস হয়ে বলে ফেলে হচ্ছে 16ই ডিসেম্বর। ঠিক আছে, এরকম অনেকে অনেক সময় বলে ফেলে। তো 16ই ডিসেম্বর বলো অথবা 26শে মার্চ বলো, ওইটা বলতে গিয়ে ভুল করো বা ঠিক করো, তুমি যদি নির্দিষ্ট করে বলো, মানে তুমি যদি বলতা যে 26 না 27 কত তারিখ যেন, ঠিক আছে, তোমার জন্মদিন কবে, তুমি বললা যে 10 না 11 ফেব্রুয়ারি যেন, ঠিক মনে পড়ছে না, তখন এটা কিন্তু নির্দিষ্টতা জ্ঞাপক হলো না। কিন্তু তুমি যখন ফিক্স করে বলবা যে 10 ফেব্রুয়ারি, তখন এটা কি হয়ে যাবে? তখন এটা নির্দিষ্টতা জ্ঞাপক হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এটা পারছো কে কে? কারেক্ট হলে কারেক্ট লিখে ফেলো। নীল আকাশ, সবুজ মাঠ, কালো মেঘ, এগুলো কি বাচক নাম বিশেষণ? কারেক্ট, সামি একটা বলছে কারেক্ট। ক্লিয়ার ভাইয়া। ফাতিমা জান্নাত রেখা বলছে ক্লিয়ার, তার মানে ও ব্যাখ্যাটা বুঝতে পেরেছি ভাইয়া। মেহজাবিন বলছে ক্লিয়ার ভাইয়া। এই টাইমে অন্য ক্লাস আছে, কোন ক্লাস আছে পিঙ্কি? আচ্ছা, কারেক্ট। ফাহাদ বলেছে বুঝি নাই। ফাহাদ তুমি আগেও কমেন্টে বলছো ভাইয়া বুঝি নাই, কিন্তু কি বুঝো নাই ওটা না লিখলে কিভাবে বুঝাবো বলো ভাইয়া? আমি এতগুলো প্রশ্ন সলভ করছি, এর মধ্যে তোমাকে তো বলতে হবে যে ভাইয়া এইটা বুঝি নাই বা ওইটা বুঝি নাই। ঠিক আছে, এরপরে আমরা আবার একটু সামনের দিকে যাই। আমরা বিশেষণের পরে নীল আকাশ কোন ধরনের বিশেষণ? বর্ণবাচক। কেন? কারণ নীল, নীল দিয়ে কি বোঝানো হচ্ছে? নীল দিয়ে বোঝানো হচ্ছে রং। তোমাদের ওই রং না, এই যে WRONG, এইটা না আবার, ঠিক আছে? এটা হচ্ছে রং। রঙের একটা প্রতিশব্দ কি? বর্ণ। বর্ণ। তাহলে এখানে দেখো, এখানে কি আছে? বর্ণবাচক বিশেষণ। ক্লিয়ার? 35 35 ক্লিয়ার? ঠিক আছে, তারপরে দেখি যে বিশেষণ দিয়ে গুণ বা বৈশিষ্ট্য বোঝায় তাকে কি বলে? অবস্থাবাচক, গুণবাচক, ভাববাচক বা রূপবাচক। কি বোঝায়? গুণ বা বৈশিষ্ট্য, গুণবাচক। ইজি, একদম ইজি পিজি। রং হয়েছে মিমের, হায় হায়। ভাইয়া ভাবের সমষ্টি বলতে কি বোঝায়? অনেকগুলো ভাব যখন বোঝায় তখন সেটাকে ভাবের সমষ্টি বলে, বুঝছো? আমরা আনন্দে আটখানা একদম। আচ্ছা, একজন প্রশ্ন করেছিল তখন ভাইয়া উপাদান বাচকটা আসলে কি, ঘটনাটা কি? উপাদান বলতে বোঝায় হচ্ছে এলিমেন্ট। উপাদানের ইংরেজি হচ্ছে এলিমেন্ট। এলিমেন্ট বা উপাদান, এলিমেন্ট বা উপাদান। যখন কোনো একটা কিছু দিয়ে বানানো বোঝায়, মানে স্বর্ণ, রৌপ্য, পিতল, কাঁসা ইত্যাদিতে যখন বানানো কিছু একটা বোঝায়, তখনও তো এক ধরনের অবস্থা বোঝাচ্ছে,
তাই না? আর বিশেষণের কাজ কি? দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বোঝায়। তো অবস্থা যে বোঝালো কি দিয়ে বানানো, তখন হচ্ছে এলিমেন্ট বোঝায়। এই যে দেখো স্বর্ণময় পাত্র, তাহলে এটা কি হবে? স্বর্ণময় পাত্র বলো, তোমরাই বলো এটা কি হবে? কোয়েশ্চেন নাম্বার 37। সাইদুল মাহির বলছে ভাইয়া আবার বলেন। বলবো আবার, বলেছি, হয়েছে, খুশি? আচ্ছা, জাস্ট জোকিং সাইদুল মাহির, তুমি যদি কোনো একটা স্পেসিফিক ব্যাখ্যা না বুঝো সেটা একটু লিখে জানো, ভাইয়া এই জিনিসটা আবার বলেন। শুধু যদি কমেন্টে বলো ভাইয়া আবার বলেন, তাহলে তো এরকম ভাবেই উত্তর দিতে হবে আবার, তাই না? সাইদুল মাহির, কোনো সমস্যা নেই ভাইয়া, আমি তোমার প্রশ্নের উত্তর দিব, বাট তুমি একটু স্পেসিফিক্যালি লিখতে হবে ভাইয়া কি বুঝো নাই। আচ্ছা, উপাদানবাচক। গুণবাচক বিশেষ্য কোনটা? নিপুণ কারিগর, একদম গুণ বোঝাচ্ছে। নিপুণ মানে কি? স্কিলফুল। তরল পদার্থ বাক্যটি তরল কোন ধরনের বিশেষণ? তরল হচ্ছে অবস্থাবাচক। কেমন? মানে কঠিন, তরল, বায়বীয়, এগুলো দিয়ে কোন একটা পদার্থের কি বোঝায়? ইয়াসিন গাজী 37-এর বি বলছে অনেকগুলো, আমরা আছি এখন 39। ইয়াসিন গাজী, আচ্ছা এটা কি বলো? অবস্থাবাচক, তাই না? হ্যাঁ, বাক্যতত্ত্বের ক্লাসও আছে, নোভা আক্তার সামনে আসবে। পপি বলছে 36-এর এ, আচ্ছা ঠিক আছে। 39-এর এ। অবস্থাবাচক কি ভাইয়া? বললাম না সাইদুল মাহির, অবস্থাবাচক বলতে বোঝানো হয়, মনে করো কোনো কিছু একটা কি অবস্থায় আছে, এটা কি কঠিন অবস্থায় আছে, মানে মনে করো এই যে এই রিমোটটা, হ্যাঁ এই রিমোটটা হচ্ছে একটা কঠিন পদার্থ, তাই না? আর আমার চারপাশে যেটা আছে সেটা হচ্ছে বাতাস। বাতাস হচ্ছে একটা বায়বীয় পদার্থ। বা আমার মনে করো ক্যামেরার বাইরে হচ্ছে একটা পানির বোতল আছে, যে পানিটা হচ্ছে একটা তরল পদার্থ। এই যে কঠিন, তরল, বায়বীয়, এগুলো কি? এগুলো হচ্ছে অবস্থা। এইখানে এই কারণে দেখো তরল পদার্থতে, এই যে তরল, তরল দিয়ে কি বোঝানো হচ্ছে? মূলত এইটা তরল পদার্থ, তরল, এটা যে একদম লিকুইড অবস্থা এটা বোঝানো হচ্ছে, এই কারণে এটা অবস্থাবাচক। সুস্থ সবল দেহকে কে না ভালোবাসে, এই বাক্যে সুস্থ সবল কোন ধরনের বিশেষণ? অবস্থা, উপাদানবাচক, ভাববাচক নাকি রূপবাচক? এটার উত্তর হচ্ছে অবস্থাবাচক। তার মানে কি? তোমার অবস্থাটা কেমন? ভাই কেমন আছেন? ভালো। ভাই কেমন আছেন? ভালো। ঠিক আছে, এই যে তুমি বললে ভালো, এই ভালোটা দিয়ে কি বোঝানো হলো? তোমার শারীরিক অবস্থাটা কেমন, অথবা তোমার মানসিক অবস্থা হতে পারে, এই জন্য এটা হয়ে যাচ্ছে অবস্থাবাচক। ঠিক আছে, শারীরিক বা মানসিক অবস্থা বোঝাচ্ছে, এই জন্য এটা হয়ে যাচ্ছে অবস্থাবাচক। ক্লিয়ার বিশেষণ? আমাকে এইবার বলো ভাইয়া, রাইটিং এর জন্য কি আলাদা ক্লাস হবে কিনা, নীলপুরি জিজ্ঞেস করেছে। উত্তর হচ্ছে আমাদের এই কোর্সে না, তবে 10ms এসএসসি এইচএসসি স্টুডেন্টস গ্রুপে তোমরা যদি চাও, তোমাদের চাহিদার ভিত্তিতে হয়তোবা রাইটিং এর উপর আলাদা ক্লাস নেওয়া হতে পারে, কিন্তু এসএসসি 25 বাংলা ক্র্যাশ কোর্স, এই কোর্সের আন্ডারে রিটেন ক্লাসের প্ল্যান নাই। এই কোর্সে আমরা ঠিক করেছি তোমাদের বাংলা ব্যাকরণের যে গ্রামার পার্টটা বা যে অবজেক্টিভ পার্টটা, ওই অবজেক্টিভ পার্টটা ক্লিয়ার করে দিব। ওমা বৃষ্টি হচ্ছে, আমি তো রাগ করে আর উত্তর দিচ্ছি না। হাই হাই, এ কি আজকে সকাল থেকে বৃষ্টি পড়েছে। ইস, আমি আজকে ক্লাসে মিস করে ফেলেছি অনেকটা। কোনো সমস্যা নেই মামুন খান, এখান থেকে বাকি ক্লাসটা করতে থাকো আর ক্লাসটা শেয়ার দিয়ে নিজের টাইম লাইনে রাখো, তাহলে ক্লাসটা শেষ হওয়ার পরে তুমি প্রথম অংশটা আবার দেখে ফেলবা। মামুন আবারও জোস ক্লাস হবে। আচ্ছা, সাদিক বলছে ক্লিয়ার, বুঝতে পেরেছি। ওকে, তারপরে দেখি এরপরের টপিকে যাই। বিশেষণ তো দেখলাম আমরা, এগুলা কোত্থেকে পাবা? স্লাইডগুলো পেয়েছো কে কে বলো তো? স্লাইডগুলো পেয়েছো কে কে বলো দেখি। এইবার আমরা দেখব হচ্ছে ক্রিয়া। ক্রিয়া মানে কি? ক্রিয়ার ইংরেজি হচ্ছে ভার্ব। ভার্ব বা ক্রিয়া। ক্রিয়া, কোনো কিছু করাকে ক্রিয়া বলে, কোনো কিছু করাকে ক্রিয়া বলে, তাই না? ওকে, ক্রিয়া দেখো, এই প্রশ্নটা দেখি আগে। যে ক্রিয়া দিয়ে ভাব সম্পূর্ণ হয় তাকে কি বলে? আচ্ছা, এটা অনেকে না পারতে পারো, এই জন্য তোমাদেরকে ব্যাখ্যাটা দিয়ে দিই। বাক্যে বিভিন্ন রকমের ক্রিয়া দেখা যায়। তো মোটা দাগে ক্রিয়াকে আমরা বলতে পারি যে সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া কোনটা?
আমি যদি একটা বাক্য বলি এরকম, যে একটা বাক্য যদি আমি এরকম বলি, সে প্রতিদিন স্কুলে যায়, সে প্রতিদিন স্কুলে যায়। ঠিক আছে, এইটা একটা বাক্য, সে প্রতিদিন স্কুলে যায়। এই যে যায়, যায়টা হচ্ছে একটা ভার্ব। আবার আমি যদি বলি রহিমা চাঁদে দিকে তাকিয়ে ডট ডট ডট, শেষ করলাম না, কি হলো দেখো তো, দুইটা বাক্য বললাম, একটা হচ্ছে সে প্রতিদিন স্কুলে যায়, আরেকটা হচ্ছে রহিমা চাঁদের দিকে তাকিয়ে। দুইটাই কিন্তু ভার্ব, দুইটাই কি, দুইটাই হচ্ছে ক্রিয়া। কিন্তু এই ক্রিয়াটা বাক্যটাকে শেষ করতে পেরেছে, বাক্যটার অর্থ কমপ্লিট করতে পেরেছে, ডান অ্যান্ড ডাস্টেড। কিন্তু এই ক্রিয়াটা দেখো, রহিমা চাঁদের দিকে তাকিয়ে ডট ডট ডট, এই ক্রিয়াটা বাক্যের অর্থকে সম্পূর্ণ করতে পারে নাই। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, একটা বাক্যে যে ক্রিয়া বাক্যের অর্থকে সম্পূর্ণ করতে পারে, সমাপ্ত করতে পারে, শেষ করতে পারে, তাকে বলা হচ্ছে সমাপিকা ক্রিয়া। আর যেই ক্রিয়া বাক্যে বসে কিন্তু বাক্যের অর্থকে শেষ করতে পারে না, বেশিরভাগ সময় অসমাপিকা ক্রিয়া থাকে হচ্ছে কোথায়, দেখবা হচ্ছে যে একটা অসম্পূর্ণ বাক্যে থাকে, সেটাকে বলা হয় হচ্ছে কি, অসমাপিকা ক্রিয়া। আচ্ছা, অকর্মক আর সকর্মক ক্রিয়ায় পরে আসছি ভাইয়া, এগুলো বুঝাবো, এত প্যারা নেওয়ার কিছু নাই, টেনশনের কিছু নাই। সকর্মক আর অকর্মক পরে বুঝাবো, আগে অসমাপিকা সমাপিকা বুঝো। এখন ঘটনা হচ্ছে, মনে করো একটা এক্সাম্পল দেই। তামিম ইকবাল বোলারকে দেখে, দেখে কিন্তু একটা ভার্ব, ক্রিয়া, রেগে মেগে সামনে দুই পা বাড়িয়ে, তার মানে এরভাবে ব্যাটিং করতেছে তামিম ইকবাল, মনে করো দুই পা সামনে আগাইছে, হ্যাঁ দুই পা সামনে আগে আসছে, দুই পা সামনে এগিয়ে, এই এগিয়েটাও কিন্তু একটা ভার্ব বা ক্রিয়া। ডাউন দ্য উইকেটে ছক্কা মারতে মারতে, এই যে দেখো ছক্কা মারতে মারতে, এই মারতে মারতেটাও কি একটা কাজ, কিন্তু ক্রিয়া। ক্যাচ হতে হতে, এই যে দেখো ক্যাচ হতে হতে, এটাও কিন্তু ক্রিয়া। মিসফিল্ড হওয়ার কারণে প্রথমে একটা লাইফ পেতে গেলেও, লাইফ মানে কি, মানে মনে করো একটা ক্যাচ মিস হয়ে গেছে, এই জন্য সে বেঁচে গেছে, পরবর্তী মুহূর্তেই অন্য ফিল্ডারের থ্রোতে দৌড়াতে দৌড়াতে, এই যে দৌড়াতে দৌড়াতে আরেকটা ক্রিয়া। দাগ পার হতে না পারার কারণে রান আউট হয়ে, এই যে হয়েটা আরেকটা ক্রিয়া। ড্রেসিং রুমের পথে হাঁটা ধরলো, এই যে পুরো বাক্যটাতে অনেকগুলা ভার্ব বলেছি না, যে ছক্কা মারতে মারতে, আউট হতে হতে, ক্যাচ হতে হতে, এরকম অনেকগুলো জায়গায় ক্রিয়া আছে না, যে ক্রিয়াগুলো কিন্তু বাক্যের অর্থকে সম্পূর্ণ করে না। বাক্যের অর্থকে সম্পূর্ণ করে শেষ যে ক্রিয়াটা আমরা পেয়েছি, সব বাক্যে শেষ ক্রিয়াটাই যে তোমার এই সমাপিকা ক্রিয়া হবে তা না, বাট এইখানের ক্ষেত্রে একটু যদি বুঝো, একদম শেষ যে ক্রিয়াটা আমরা পেয়েছি, যে আউট হয়ে ড্রেসিং রুমে ফিরে গেলেন, এই যে গ্যালেনটা, শুধুমাত্র এই গ্যালেন ভার্বটাই তোমাদের বাক্যের অর্থকে সম্পূর্ণ করতে পেরেছে। এর আগের যতগুলা ভার্ব, যতগুলা ক্রিয়া, একটাও বাক্যের অর্থকে সম্পূর্ণ করতে পারে না। মানে বাক্যে যদি গ্যালেন এই ক্রিয়াপদটা না থাকতো, বাক্যের অর্থটা অসম্পূর্ণই থাকতো। কিন্তু বাক্যে যদি আগের ভার্বগুলো না থাকতো, আউট হতে হতে, ছক্কা মারতে মারতে, দুই পা আগাতে আগাতে, এইগুলো যদি নাও থাকতো, শুধু যদি এরকম থাকতো, তামিম ইকবাল ড্রেসিং রুমে ফিরে গেলেন, বুঝো কিন্তু তামিম ইকবাল ড্রেসিং রুমে ফিরে গেলেন, এই গ্যালেনটা বাকি কোনো ভার্ব যদি না থাকতো, বাকি কোনো ক্রিয়াপদ যদি না থাকতো, তারপরও এই গ্যালেন ক্রিয়াপদটাই বাক্যের অর্থকে সম্পূর্ণ করতে পারতো এবং অর্থ একদম পারফেক্টলি আমাদেরকে বোঝাতে পারতো। এই জন্য এই গ্যালেনটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। আর এই বাদে বাকি যে ক্রিয়াগুলো রয়েছে, ছক্কা মারতে মারতে, আউট হতে হতে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এইগুলো হচ্ছে অসমাপিকা ক্রিয়া। ক্লিয়ার? ক্লিয়ার হলে কমেন্টে ক্লিয়ার লিখে ফেলো।
অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করেন একজন বলেছে। তোমাকে আল্লাহ অনেক অনেক ভালো রাখুক। আমরা কি সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া বুঝতে পেরেছি? একটু বলো তো। আল হিসাম তালুকদার, না বাবা, তোমার কালকে এইচএসসি পরীক্ষা, আজকে আর কত এইচএসসি ক্লাস নেবো, ফার্স্ট সেম তো নিল দুপুরবেলা। আমরা কি বুঝছি? ক্লিয়ার? আমি কি বুঝাতে পেরেছি তোমাদেরকে এই উদাহরণটা দিয়ে যে কোনটা তোমাদের সমাপিকা ক্রিয়া আর কোনটা অসমাপিকা ক্রিয়া? এখন আসো দেখি, এখন আসো দেখা যাক যে ক্রিয়া দিয়ে ভাব সম্পূর্ণ হয় তাহলে কোনটা, সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। ক্লিয়ার না? ক্লিয়ার হলে এবার একটু কমেন্টে সবাই ক্লিয়ার লিখে ফেলো। ক্লিয়ার হলে এবার কমেন্টে সবাই একটু ক্লিয়ার লিখে ফেলো। 55 নম্বর ক্লিয়ার? ভালো লেগেছে? তামিম ইকবালের উদাহরণটা ভালো লেগেছে? মাত্র তোমাদের জন্য বানিয়েছি বলতে বলতে। এই যে বলতে বলতে এটা কিন্তু অসমাপিকা ক্রিয়া, কিন্তু মাত্র তোমাদের জন্য বানিয়েছি এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, কিন্তু বলতে বলতে, করতে করতে ইত্যাদি অসমাপিকা ক্রিয়া। ক্লিয়ার ভাইয়া? জি, ভেরি গুড। আচ্ছা স্যার, টি-20 ম্যাচ চলছে, এই টি-20 গুরুত্ব বেশি এখন যেটা চলছে এটা। অসমাপিকা ক্রিয়া কয় ধরনের হয়? অসমাপিকা ক্রিয়া কয় ধরনের হয়? 3 ধরনের, ঠিক আছে। ভূত ও অসমাপিকা ক্রিয়া রয়েছে কোন বাক্যে? সে গান করে, এইটা কি হবে বলো তো? সে গান করে আনন্দ পায়। এখানে যে করেটা, অনেক অনেক থ্যাঙ্কস, মে আল্লাহ ব্লেস ইউ। হ্যাঁ, অনেক ভালো বুঝান একজন বলছে, ঠিক আছে। এখানে ভূত ভবিষ্যৎ এগুলো হবে না। অসমাপিকা ক্রিয়া আছে কোন বাক্যে? অসমাপিকা ক্রিয়া আছে কোন বাক্যে, ঠিক আছে। সে গান করে, এই যে করেটা, এটি হচ্ছে এখানে অসমাপিকা ক্রিয়া। বাক্যের মধ্যে কর্মের উপস্থিতির ভিত্তিতে ক্রিয়া কত প্রকার? আচ্ছা এইবার আসো, একজন প্রশ্ন করেছিল ভাইয়া সকর্মক অকর্মক এইগুলো কি? এইবার বুঝাই, এইবার এটা বুঝাই। শুনো এইবার আসো, এই বাকি বাকি আলাপ বন্ধ। এইবার দেখো সকর্মক ক্রিয়া কোনটা, অকর্মক ক্রিয়া কোনটা, আর দ্বিকর্মক ক্রিয়া কোনটা। আমি যদি একটা বাক্য এরকম লিখি, উদাহরণটা দেখো, একটা বাক্য যদি এরকম লিখি যে বাবা আমাকে বই কিনে দিলেন। আচ্ছা, কর্ম বলতে তোমরা ধরবা কি জানো? কর্ম বলতে তোমরা ধরবা হচ্ছে অবজেক্ট। কর্ম বলতে তোমরা ধরবা হচ্ছে অবজেক্ট। কর্ম বলতে তোমরা অবজেক্ট ধরলা, ঠিক আছে। এখন দেখো এই বাক্যে বাবা হচ্ছে তোমার কর্তা, দিলেন হচ্ছে তোমার ক্রিয়া। এখন এই বাক্যের ক্রিয়াটাকে কি আমি সকর্মক বলবো, দ্বিকর্মক বলবো, নাকি অকর্মক বলবো? এটাই হচ্ছে আমার মূল বোঝানোর বিষয়বস্তু। যেই বাক্যে বা যেই ক্রিয়ার একটা কর্ম থাকে বা একটা অবজেক্ট থাকে, যা অবজেক্ট বলতে বুঝো যাকে অবলম্বন করে কোন একটা কাজ হয়, অবলম্বন। যাকে অবলম্বন করে কোনো একটা কাজ হয় সেটাই আর কি। এইখানে দেখো আমি যদি এইখানে কিনেটাও কিন্তু একটা ভার্ব। এইবার দেখো আমি যদি এখানে আমাকে এটাকে ধরি, এটা একটা অবজেক্ট না? আবার বই এটা একটা অবজেক্ট না? আমার মনে হয় এরপর বাকিটা তোমাদের বুঝে ফেলা উচিত। সেটা হচ্ছে যেই বাক্যে ক্রিয়াপদের কোনো অবজেক্ট থাকে না সেটাকে বলা হচ্ছে অকর্মক। আকাইমা, বুঝছো? আকাইমা তার মানে কোনো কাজ নাই, অকর্মক। আর যে বাক্যে ক্রিয়ার এই ধরনের অবজেক্ট থাকে সেটাকে বলা হচ্ছে সকর্মক। সেটাকে বলে কি? সেটাকে বলা হচ্ছে সকর্মক। আর এবার বলো, এবার তোমরা বলো দ্বিকর্মক কাকে বলে? আর বোঝানো যাবে না, বাকিটা বাকিটা তোমরা বলবা। এবার বলো আমি সকর্মক কোনটা বুঝাইছি, অকর্মক কোনটা বুঝাইছি, আর একটা হচ্ছে দ্বিকর্মক বলছি। কিন্তু দেখো প্রশ্ন কি, বাক্যের মধ্যে কর্মের উপস্থিতির ভিত্তিতে ক্রিয়া কত প্রকার? 3 প্রকার, সকর্মক, অকর্মক, দ্বিকর্মক। এখন তোমাকে সকর্মক বললাম, অকর্মক বললাম, দ্বিকর্মক কি নিজেরা বলো। যার 2টা কর্ম আছে। সামি আক্তার বলছে যার 2টা কর্ম আছে। এখানে কর্ম কয়টা? আমাকে বই
দুইটা কাজ না না, দুইটা কাজ করলে না বৃষ্টি, দুইটা কাজ করার কথা না। দেখো, কর্ম বলতে এখানে কাজ বোঝাচ্ছে না, কর্ম বলতে বোঝাচ্ছে কাকে অবলম্বন করে কোন একটা কাজ হয় সেটা। বাবা বই কিনে আনলেন, এখানে বইটাই হচ্ছে কর্ম, বুঝছো? কর্ম বলতে এখানে কাজ বোঝায় না কিন্তু। ক্লিয়ার? যে বাক্যে দুইটি ক্রিয়া না, জাকিয়া ইমরান, যে বাক্যে দুইটা ক্রিয়া থাকে ওইটা না, যে বাক্যে দুইটা কর্ম থাকে। নীলপুরি আবার কমেন্ট ডিলিটও করে দিয়েছে। হ্যাঁ, রেওয়াজ আহমেদ আদি তাকালাম এদিকে। তার মধ্যে বুঝছই, আমরা কি এবার ক্লিয়ার? ক্লিয়ার হলে একটু কমেন্টে লিখে ফেলো ভাইয়া, বাক্যের মধ্যে কর্মের উপস্থিতির ভিত্তিতে ক্রিয়া কত প্রকার? আমি বলছি 3 প্রকার। কি কি প্রকার ভাইয়া? সকর্মক, অকর্মক, দ্বিকর্মক। এখন বলো যে ভাইয়া আমরা সকর্মক, অকর্মক, দ্বিকর্মক বুঝছি কিনা। ক্লিয়ার হলে কমেন্টে ক্লিয়ার লিখে ফেলো। ক্লিয়ার হলে কমেন্টে ক্লিয়ার লিখে ফেলো। আর ক্লাসটা যারা যারা শেয়ার করো নাই তারা একটু ক্লাসটা শেয়ার করে নিজের প্রোফাইলে রাখো, পরবর্তীতে রিভাইজ করতে সুবিধা হবে। ক্লাসটা যারা শেয়ার করো নাই তারা একটু শেয়ার করে রাখো, পরবর্তীতে রিভাইজ করতে সুবিধা হবে। সে বই পড়ছে, 59 নাম্বার। সে বই পড়ছে, এই বাক্যে কোন ধরনের ক্রিয়া ব্যবহৃত হয়েছে? প্রযোজক, নাম ক্রিয়া, অকর্মক ক্রিয়া নাকি সকর্মক ক্রিয়া? সে বই পড়ছে, কি হবে এটা বলো? এই দুইটা হবে না আসলে, প্রযোজক আর এই প্রযোজক ক্রিয়া অন্য ধরনের ক্রিয়া, নাম ক্রিয়া অন্য ধরনের ক্রিয়া। সকর্মক নাকি অকর্মক, কোন ধরনের ক্রিয়া? কোন ক্রিয়া? সে বই পড়ছে, সেটা হচ্ছে আমার কর্তা। বইটা হচ্ছে কি? বইটা কি হবে বলো তো? আর পড়ছে তো ক্রিয়া। বইটাকে আমরা কি বলবো বলো তো? বই। সে বই পড়ছে বাক্যে কোন ধরনের ক্রিয়া ব্যবহৃত হয়েছে? 59 নাম্বার। ওকে, মোনালিসা আনোয়ার বলছে অলরেডি শেয়ার ডান, ভেরি গুড। এই জন্য কিন্তু ওর নামের পাশে একটা ফ্ল্যাগের ইমোজি চলে এসেছে। ভেরি গুড মোনালিসা। বই হলো কর্ম, সামিয়া বলছে বই হলো কর্ম। ঠিক আছে, বই কর্ম, বই কর্ম। রুহম আহমেদ বলছে 59 ডি, 59 ডি। মোহাম্মদ রিফা ইসলাম সকর্মক ক্রিয়া, বই কর্ম। ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড। তাহলে বই যদি কর্ম হয়, বই যদি কর্ম হয়, তোমরা এবার 59-এর অ্যান্সার বলে ফেলো। 59-এর অ্যান্সার কি হবে বলো? সকর্মক নাকি অকর্মক? 59 সি নাকি ডি? ডি বলছে। হ্যাঁ, আতিক আহমেদ বলছে বেশি লেট হয়ে গেছে, কোনো সমস্যা নেই, ক্লাসে শেয়ার দিয়ে রাখো নিজের প্রোফাইলে, পরে দেখে নিও। উত্তর হচ্ছে সকর্মক, কারণ এটার মধ্যে একটা ক্রিয়া, একটা কর্ম আছে, তাই না? আচ্ছা, শিক্ষক ছাত্রকে বই দিলেন, এখানে ছাত্রকে পদটি কি? মুখ্য কর্ম, গৌণ কর্ম, সরল ক্রিয়া, সংযোগ ক্রিয়া। আচ্ছা, এইটা একটু তোমাদেরকে বলে দেই, সরল ক্রিয়া আর সংযোগ ক্রিয়া হবে না। আমরা কর্মটা কি বুঝছি? এইবার আসো, এবার আমরা একটু আরেকটু অ্যাডভান্স লেভেলের পড়া বুঝবো। এইবার আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলের পড়া বুঝবো। দেখো, একটু ধৈর্য ধরো, এত ছটফট করতেছো কেন? শুনো, আমরা এতক্ষণ শিখলাম কি ভাইয়া, এই ছাত্রকে একটা কর্ম না? ছাত্রকে একটা কর্ম। ভাইয়া এই যে বই, বইটাও একটা কর্ম। আচ্ছা, এখন এর মধ্যে আবার একটা ঝামেলা, নতুন ঝামেলা। এক ধরনের কর্মকে বলা হয় মুখ্য কর্ম, আরেক ধরনের কর্মকে বলা হয় গৌণ কর্ম, জানো? এখন এখন আমি তোমাদেরকে এই মুখ্য কর্ম আর গৌণ কর্মটা বুঝাই দিব। এখন আমি তোমাদেরকে কি বোঝাবো? কোন ধরনের কর্মকে মুখ্য কর্ম বলে, কোন ধরনের কর্মকে গৌণ কর্ম বলে। আমরা কি রেডি সবাই? রেডি হলে রেডি লিখে ফেলি কমেন্টে। রেডি হলে রেডি লিখে ফেলবো। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, চলো এবার দেখি। মনে করো দুইটা অবজেক্ট আছে, একটা ছাত্র, একটা বই। ফাইন, একটাকে বলা হয় মুখ্য কর্ম আর একটা গৌণ কর্ম। আমি ফার্স্টে লিখে ফেলি কোনটা মুখ্য কোনটা গৌণ। এই যে বইটা, বইটা হচ্ছে আমাদের এখানে মুখ্য কর্ম, আর ছাত্রকে এটা হচ্ছে আমাদের গৌণ কর্ম। এখন জিজ্ঞেস করতে পারো ভাইয়া এইরকম মুখ্য আর গৌণ কিভাবে আলাদা করব? মুখ্য আর গৌণ কিভাবে আলাদা করব? জীবনের তো দাম কম, তাই না? আমরা দেখেছি পৃথিবীতে বড় বড় দুইটা বিশ্বযুদ্ধ হয়েছে, পুরো একটা
বিশাল সময় জুড়ে, ইতিহাসের একটা বিশাল সময় জুড়ে যুদ্ধ, দ্বন্দ্ব, সংঘাত চলেছে, অমুকের সাথে তমুকের গ্যাঞ্জাম, অমুক তমুক মারামারি, ঠিক আছে। তারপর মনে করো আমরা দেখেছি ইরাক ইরান যুদ্ধ আছে, ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ আছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ আছে, বাংলাদেশ পাকিস্তানের যুদ্ধ ছিল, এরকম অনেক অনেক যুদ্ধ আমরা দেখেছি। এইখান থেকে মনে রাখবা, মনে রাখার নিনজা টেকনিক শেখাচ্ছি, মনে রাখার নিনজা টেকনিক, সেটা হচ্ছে জীবনের দাম কম। এই নিনজা টেকনিকটা ভালো মতো মনে রাখবা। এই জন্য বুঝবা যে যা কিছু জীবিত তার দামটা হলো কম। অনেক সময় দেখো না, একজন মানুষ বেঁচে থাকতে আসলে তেমন একটা কেউ পাত্তা টাত্তা দেয় না, কিন্তু মারা যাওয়ার পর দেখা যায় যে তাকে সবাই বলে যে আহারে মানুষটা কত ভালো ছিল। হ্যাঁ, তার মানে কি, মানুষ জীবনের দাম কম। এইবার দেখো মুখ্য আর গৌণ কি। মুখ্য মানে কি জানো? মুখ্য বলতে হচ্ছে প্রাইমারি বোঝায়, প্রাইমারি। আর গৌণ বলতে হচ্ছে সেকেন্ডারি, তার মানে যেটা না হইলেও হয় আর কি, যেটার আসলে ভ্যালু একটু কম। তার মানে তোমরা তো ক্লাস 10-এ পড়ো, তোমরা জানো না যে একটা অপশনাল সাবজেক্ট থাকে তোমাদের। কার কি অপশনাল সাবজেক্ট কমেন্টে লিখো তো। এখন তোমাদের প্রাইমারি সাবজেক্ট হচ্ছে সায়েন্সের কথা বলছি, সায়েন্সের কথা বলছি। সায়েন্সের ক্ষেত্রে প্রাইমারি সাবজেক্ট হচ্ছে স্টুডেন্টরা নেয় হচ্ছে মনে করো ফিজিক্স অথবা কেমিস্ট্রি এরকম। আর সেকেন্ডারি বা অপশনাল সাবজেক্ট কোনগুলোকে নেয় মানুষ? মনে করো না হচ্ছে বায়োলজি অথবা মনে করো হায়ার ম্যাথ, এগুলোকে মানেটা হচ্ছে সেকেন্ডারি বা অপশনাল, সেকেন্ডারি বা অপশনাল। তার মানে কি বুঝলা? কোনটার দাম কম? নিনজা টেকনিকটা শেষ হয়নি কিন্তু এখনো। কোনটার দাম কম? যেটা সেকেন্ডারি মানে গৌণ, গৌণটার হচ্ছে দাম কম, তাই তো? গৌণটা এই যে আমাদের গৌণটা হচ্ছে সেকেন্ডারি বা অপশনাল। আচ্ছা, আর প্রাইমারি কোনটা? প্রাইমারিটা হচ্ছে এই যে আমাদের মুখ্য কর্ম, প্রাইমারি। ঠিক আছে, আমরা এখানে কি শিখেছি? আমরা শিখেছি জীবনের দাম কম। তার মানে দুইটা যদি অবজেক্ট থাকে, একটা মানুষ আর একটা বই খাতা কলম পেন্সিল ইত্যাদি যা কিছুই হোক, যেটা জীব, জীবের জীবনের দাম কম, তাহলে সেটা কি হবে? তাহলে সেটা হবে হচ্ছে এই যে ছাত্রকে, এই জন্য হচ্ছে গৌণ কর্ম, জীবনের দাম কম। বই, এটা জীবন নাই, যেহেতু জীবন নাই, এটা দাম কিন্তু বেশি। ওই যে যেটা একটু আগে বললাম, দেখা যায় যে মানুষ মারা যাওয়ার পর তার দাম বেড়ে যায়, মারা যাওয়ার পর মানুষজনকে মরণোত্তর উপাধি দেওয়া হয়, মরণোত্তর পুরস্কার দেওয়া হয়। ঠিক আছে, তার মানে এই যে বইটা, বইটা হচ্ছে আমাদের মুখ্য কর্ম। ক্লিয়ার? বুঝছি কিনা? ওকে, ওসমানী বলছে ভাইয়া আই এম ব্যাক, এতক্ষণ কোথায় ছিলা? নীলপরি বলছে ব্যক্তিবাচক হলো গৌণ, বস্তুবাচক হলো মুখ্য কর্ম। হ্যাঁ, এটাই এক্স্যাক্ট নীলপরি যেটা কমেন্টে বলছে সেটাই আসল কথা। কিন্তু তোমাদেরকে যে নিনজা টেকনিকটা দিয়ে আমি শিখালাম, এরপরে তোমরা এটা বুঝছো কিনা ফার্স্টে বলো, অন্য বন্ধুদেরকে বুঝাইতে পারবা নাকি এটা দ্বিতীয়ত বলো, এবং তৃতীয়ত বলো এটা জীবনে আর কোনোদিন ভুলবা কিনা বলো দেখি। জি ভাইয়া ক্লিয়ার, ডান ডান ডান। আচ্ছা ভাই, আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, তাহলে তোমার জন্য আসলে এই ক্লাসটা না। ফাতিমা রেখা বলছে ভাইয়া আপনার ক্লাস ভালো বুঝি, অনেক ধন্যবাদ। ভুলবো না, হ্যাঁ ফাহাদ বলছে ভুলবো না। ফাহাদ এই প্রথমবারের মতো ফাহাদকে আমি দেখতে পাচ্ছি যে আমার ক্লাসে সে কোনো কিছু একটা নিয়ে স্যাটিসফাইড। আচ্ছা, দেখে ভালো লাগলো। ভুলুম না, রেওয়াজ আহমেদ আদিল বলেছে। ক্লিয়ার? তো এই নিনজা টেকনিকটা কেমন লাগলো? ক্লিয়ার, ঠিক আছে, ডান। নিনজা টেকনিকটা ভালো লেগেছে না? সহজে মনে রাখতে পারবো তো? আচ্ছা, এইবার তাহলে অ্যান্সারে আসি। শিক্ষক ছাত্রকে বই দিলেন, এখানে ছাত্রকে পদটি কি হবে? শিক্ষক ছাত্রকে বই দিলেন, এখানে ছাত্রকে পদটি কি? মুখ্য কর্ম নাকি গৌণ কর্ম? এই দুটো হবেই না, সরল ক্রিয়া সংযোগ ক্রিয়া এই দুটো হবে না। মুখ্য নাকি গৌণ কর্ম? কোনটা? ছাত্রকে, হ্যাঁ এইটা। আমি তো বলেছি এটা গৌণ। তোমাদের কি মনে হয়? 60 নাম্বার কোশ্চেন, প্রশ্ন নাম্বার 60। বি বলছে অনেকে, অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ বি, গৌণ কর্ম। ছাত্রকে, ছাত্রের জীবনের দাম কম। গঠন বিবেচনায় ক্রিয়া কত প্রকার? 5 প্রকার। বিশেষ্য বিশেষণ বা ধনাত্মক শব্দের শেষে আ বা আনো প্রত্যয় যোগে কোন ক্রিয়া গঠিত হয়? এটা হচ্ছে নাম ক্রিয়া গঠিত হয়। সংযোগ ক্রিয়ার উদাহরণ কোনটি? পকেট মারা। ঠিক আছে, অন্য কিছু একটার সাথে সংযুক্ত হয়ে এটাকে সংযোগ ঘটিয়েছে। আকাশে বিদ্যুৎ চমকায় এ বাক্যে কোন ধরনের ক্রিয়া ব্যবহৃত হয়েছে? সরল, সংযোগ, যৌগিক নাকি নাম ক্রিয়া?
ওয়ালাইকুম আসসালাম রায়হান, কেমন আছো? স্যার জোস, ভেরি গুড, ভেরি ইন্টারেস্টিং। মাসুদ রানা বলছে, ফাহাদ বলছে ভাইয়া অনেক ভালো বুঝে, অনেক ধন্যবাদ ফাহাদ, থ্যাংক ইউ সো মাচ, ভেরি ইন্টারেস্টিং। নাম ক্রিয়া কিসের পরে করা, কাটা, হওয়া, দেওয়া প্রভৃতি ক্রিয়া যুক্ত হয়ে সংযোগ ক্রিয়া গঠিত হয়? সেটা হচ্ছে সবগুলোই, বিশেষ্য, বিশেষণ, ধনাত্মক অব্যয়, সবগুলোর পরেই কিন্তু কাটা, ঠিক আছে, করা, কাটা, হওয়া, দেওয়া ইত্যাদি যোগ হয়ে সংযোগ ক্রিয়া গঠিত হয়। 66 নাম্বার, একটি মাত্র পদ দিয়ে গঠিত এবং কর্তা এককভাবে সম্পাদিত ক্রিয়াকে কি বলে? এটা সরল ক্রিয়া, এটা তো আমরা পড়েই বুঝতে পারছি, একদম সরল ক্রিয়াকে বলে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, এম এস চৌধুরী, তোমার উত্তর পেয়েছি তো। মুশফিকুর রহিম বলছে এন্টারটেইনমেন্ট ফুল, ওরে বাবা, এটা আবার কি ধরনের কথা? কোন বাক্যটিতে যৌগিক ক্রিয়াপদ আছে? তুমি এখন যেতে পারো, আমি এইমাত্র এলাম, শিক্ষক মহোদয় বাংলা পড়াচ্ছেন, হামিদকে দেখে খুশি হলাম। যৌগিক ক্রিয়া কোথায় আছে? আচ্ছা, তোমরা এখানে, আমি একটা জিনিস একটু অবাক হলাম, শুরুতে তোমাদের যেরকম মানে একদম অ্যাকিউরেসি রেট দেখলাম প্রশ্নের, আমি জানি না ক্লাস যত আগালো, টপিক যত আমরা সামনে আগালাম, তোমাদের অ্যাকিউরেসি রেট কমলো, অনেকগুলোই তোমরা রং অ্যান্সার দিলা, এবং পাশাপাশি তোমরা এমন সব জিনিসের ব্যাখ্যা চাচ্ছ আমার কাছে যেটা তোমাদের বইতে আছে। তোমরা যদি বই না পড়ে প্রথমবারের মতো আমার ক্লাসই করতে আসো তাহলে আসলে খুবই ডিফিকাল্ট কিন্তু জিনিসটা, ঠিক আছে? আমাদের এই ধরনের এমসিকিউ ক্লাসগুলোর মূল লক্ষ্য থাকে তুমি যা কিছু বইতে পড়ছো সেটা যদি পরীক্ষায় আসে কিভাবে আসবে এটা তোমাকে জানানো, এবং তুমি যতটুকু পড়েছো সেটা কতটুকু হয়েছে, প্রপারলি হয়েছে কিনা সেইটা বোঝানো হচ্ছে আমাদের কাজ এই এমসিকিউ টাইপের ক্লাসগুলোতে। এটা কিন্তু কোনো থিওরিটিক্যাল আলোচনার ক্লাস না। তারপর আমি কিছু কিছু টপিক আলোচনা করেছি, সর্বনাম পদ কাকে বলে, ঠিক আছে, ওগুলা কোনটা কি ধরনের ক্যাটাগরি এটা বলেছি। তারপর হচ্ছে মনে করো আমি বলেছি হচ্ছে বিশেষণ কাকে বলে, তার পাশাপাশি আমি ক্রিয়া, সকর্মক কোনটা, অকর্মক কোনটা, দ্বিকর্মক কোনটা এগুলো বলেছি, কোনটা হচ্ছে উদাহরণ দিয়ে বুঝেছি কোনগুলো সমাপিকা ক্রিয়া, কোনগুলো অসমাপিকা ক্রিয়া। কিন্তু এমসিকিউ ডিপেন্ডেন্ট ক্লাসগুলোতে আসলে এই ধরনের এক্সপ্লেনেশনগুলো দেওয়ার সুযোগ কমই থাকে, কারণ আমাদের একটা ক্লাসে অনেকগুলো এমসিকিউ থাকে, সবগুলো এমসিকিউ শেষ করাটাই মূল লক্ষ্য, ঠিক আছে? আচ্ছা, বই পড়তে হবে। যারা যারা বই না পড়ে প্রথমবারের মতো আমার ক্লাসে আসছো, এই কারণে আসলে অনেক কিছু বুঝতে পারছো না, পরবর্তী ক্লাসটা যখন করতে আসবে আবার বই পড়ে আসবা, ঠিক আছে? বই না পড়ে এসে যখন তোমরা প্রশ্ন করো যে ভাইয়া এইটা কি, ওইটা কি, আমি না একদম জাস্ট তোমার প্রশ্ন দেখলেই বুঝি যে তুমি জীবনেও কোনোদিন বই খুলে দেখো নাই। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখি এইবার আমরা একটু পরের, পরের টপিকটাতে যাই। আচ্ছা, যেমন সিজার পড়বে, এবারে পড়বে কিসের উদাহরণ? সহজ, ক্রিয়া। ক্রিয়ার রূপভেদ হয় কি ভেদে? বচন, কারক, পক্ষ, কাল, সমাস। এইটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন, এটা পারি কিনা দেখি। যৌগিকী কমপ্লেক্স? সাইম আক্তার, উত্তর হচ্ছে হ্যাঁ। আমাদের 73 নম্বর প্রশ্ন, বলো। 73 এইটা বলো। 73 নম্বর প্রশ্ন। ডার্ক ম্যাজিক বলছে স্যার আমি ক্লাস 7, তাও আপনার ক্লাস করছি, অনেক ধন্যবাদ, কিন্তু কেন আমার ক্লাস করছে এটা আমি জানি না, বাট শিখে রাখো, পরবর্তীতে কাজে লাগবে। আচ্ছা, 73 সি 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 অনেকে বলছে পক্ষ কাল, 73 সি হচ্ছে সি সি সি, উত্তর বলছে অনেকে 73 সি পক্ষ কাল, এক্স্যাক্টলি। ক্রিয়ার রূপভেদ হয় কিসের উপর ভিত্তি করে? মনে করো যে আমি তোমাকে বলছি, দেখো যখন আমি তোমাকে বলছি বলছি যে তুমি কাজটা করো, কি বললাম? তুমি কাজটা করো, এটা করোটা হচ্ছে ক্রিয়ার একটা রূপ। আর যদি আমি আমার কোনো একটা বন্ধুকে বলি বা একদম ক্লোজ কোনো ছোট ভাইকে বলি তাহলে বলবো হচ্ছে তুই কাজটা কর। তুমি আমার শিক্ষার্থী দেখে তোমাকে আমি বলছি তুমি কাজটা করো, আর আমার কোনো একটা বন্ধুকে আমি যখন একই কথাটা বলছি তুই কাজটা কর, দেখো এই পক্ষের উপর ঠিক ভিত্তি করে যে কাকে বলছি, তোমাকে বলছি নাকি কোনো একটা বন্ধুকে বলছি, তার উপর ভিত্তি করে ক্রিয়ার রূপটা পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, ওকে, তারপরে দেখি ভালো করে পড়াশোনা করবে বাক্যটিতে কোন ক্রিয়ার উদাহরণ? ভালো করে পড়াশোনা করবে বাক্যটি কোন ক্রিয়ার উদাহরণ আছে? সমাপিকা ক্রিয়া। কেন ভালো করে পড়াশোনা করবে? করবেটা কি? এটা হচ্ছে একটা সমাপিকা ক্রিয়া। আচ্ছা, তবে একটা
কথা আছে এখানে, সেটা হচ্ছে এইখানে করে, বলো তো আমাকে প্রথমে এই কোরেটা কি একটা ক্রিয়া কিনা বলো দেখি, কোরেটা কি ক্রিয়া? সাজ্জাদ মাহমুদ ওসমানী বলছে ভাই আজকে ভালো করে বাংলা সেকেন্ড পেপার বইটা পড়েছি, তাই আজকে আমি অনেক কনফিডেন্ট। ভেরি গুড। এইরকমই কিন্তু সবার কাছ থেকে আমার এক্সপেকটেশন, যে ক্লাসটা র্যান্ডম না পড়ে যদি চলে আসো পড়তে, তাহলে কিন্তু কিছুই বুঝবে না, ঠিক আছে? এই ক্লাসগুলো কিন্তু প্র্যাকটিস ক্লাস। এই ক্লাসগুলো কিন্তু এমন না যে তোমাকে আমার একদম শুরু থেকে বোঝানোর মতো ক্লাস, এটা কিন্তু তা না, বুঝছো? এই জন্য এই ক্লাসগুলো করার আগে একটু পড়ে আসতে হবে। ক্লিয়ার? অবশ্যই মাহির হাজারি, তোমার জন্য অনেক অনেক দোয়া, কিন্তু রাত বাজে 10টা 11, তুমি এই মুহূর্তে ইউটিউবে কি করছো? তুমি এক্ষুনি ঘুমাতে যাও। অসময়াপিকা ক্রিয়া, রাইট, ভেরি গুড। যারা যারা বলছে এটা অসময়াপিকা ক্রিয়া, ভেরি গুড। তার মানে তোমরা কিন্তু অলরেডি বুঝে ফেলেছো ভালো করে। মানে মনে করো এইটা যদি না থাকতো, এই কিভাবে বুঝবে কোনটা সমাপিকা ক্রিয়া আর কোনটা অসময়াপিকা ক্রিয়া? এখানে যদি ভালো করে পড়াশোনা, এই পার্টটা যদি না থাকতো, ভালো করে পড়াশোনা, তাহলে যে করে এই ক্রিয়াটা বাক্যের অর্থকে সম্পূর্ণ করতে পারতো না, সমাপ্ত করতে পারতো না। এই জন্য এটা হয়ে যাচ্ছে কি? এই জন্য এটা হয়ে যাচ্ছে অসময়াপিকা ক্রিয়া। কিন্তু মনে করো যদি এমন হতো ভালো করে, ঠিক আছে, মনে করো করেটা যদি আমি বাদ দিই, এই ক্রিয়াটা যদি আমি বাদ দিই, এবার দেখো তো ভালো পড়াশোনা করবে, দেখো ভালো পড়াশোনা করবে, তাহলে এই যে ক্রিয়াটা, এইটা কি বাক্যের অর্থকে একাই সম্পূর্ণ করতে পেরেছে? মানে এখানে যে করেছিল, এটা কি দরকার পড়েছে, নাকি করবে একাই 100? তোমরা পুরো একটা ক্লাস থেকে যদি শুধু সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া বুঝতে পারো, দ্যাটস এনাফ। এই সমাপিকা আর অসমাপিকা ক্রিয়া স্টুডেন্টরা এইচএসসিতেও বোঝে না, অ্যাডমিশনে গিয়েও বোঝে না, তখনও খাবি খায়, তখনও অকুল পাথারে সাঁতার দেওয়ার চেষ্টা করে। তোমরা পড়ো মাত্র ক্লাস 10-এ বা এসএসসির ক্যান্ডিডেট, এখনই যদি সমাপিকা অসমাপিকা ক্রিয়া বুঝে ফেলো, দ্যাটস মোর দ্যান এনাফ। তোমরা আজকে পুরো একটা ক্লাস থেকে যদি ভাইয়া একটা জিনিস শিখে যেতে পারছি কিনা যদি বলো সমাপিকা অসমাপিকা ক্রিয়া, এটাই আমার জন্য যথেষ্ট। এইবার বলো আমরা কি বুঝছি? আবার বুঝাবো এটাকে আবার বুঝাবো, বলো তো একটু। সাইদুল মাহির, হ্যাঁ দেখলাম তো ইউটিউবে। বুঝছি না? ক্লিয়ার? হ্যাঁ, সামিয়া আক্তার বলছে না, প্রকাশ করে না। ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড। ওকে, ডান। এইবার একটু পরের টপিকটাতে চলে যাই। ক্রিয়া তো পড়লাম আমরা, এবার চলো আমরা যাই হচ্ছে ক্রিয়া বিশেষণের দিকে। ফার্স্ট টাইম এটার ব্যাখ্যাটা দেই, তোমরা তো কিছুই পড়ে আসো নাই, কি যে বিপদ তোমাদেরকে নিয়ে। আসো ফার্স্টে একটু ক্রিয়া বিশেষণটা কি বোঝাই। বিশেষণ কাকে বিশেষায়িত করে? বিশেষণ তার কাজ কি? তার কাজ হচ্ছে দুই প্রকারের পদের সে দোষগুণ ধরে বেড়ায়। একটা হচ্ছে নাউন বা বিশেষ্য, আরেকটা হচ্ছে সর্বনাম। সর্বনাশ না, আবার সর্বনাম, সর্বনাম, ঠিক আছে? বিশেষণের বিশেষ্য সর্বনাম। এখন আরেক প্রকার আছে, এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ, যেটা নিয়ে আমাদের এখনকার আলোচনা। আসে না কেন? ক্রিয়া বিশেষণ কাকে বিশেষায়িত করে? কার দোষ গুণ অবস্থা ইত্যাদি বলে, সেটা হচ্ছে ক্রিয়ার। ক্রিয়া, ঠিক আছে? তার মানে এটাকে যদি ইংরেজিতে দেখো, আমরা ইংলিশ গ্রামার যদি দেখি, এটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব। ভার্বকে যে বিশেষায়িত করে তাকে বলা হচ্ছে অ্যাডভার্ব। ভার্বকে যে বিশেষায়িত করে তাকে বলা হচ্ছে অ্যাডভার্ব। একটু এক্সাম্পল দেই। সে হাঁটে, সেটা হচ্ছে কি? প্রোনাউন। হাঁটে, হাঁটেটা হচ্ছে গিয়ে ক্রিয়া। এখন যদি আমি বলি সে দ্রুত হাঁটে, মানে সে অনেক জোরে হাঁটে, তাহলে এই যে দ্রুত, এই দ্রুতটা হচ্ছে একটা অ্যাডভার্ব বা এটা একটা ক্রিয়া বিশেষণ। কেন এটা একটা ক্রিয়া বিশেষণ? কারণ এটা একটা ক্রিয়াকে বিশেষায়িত করছে। সে কিভাবে হাঁটে? মনে করো সে হামাগুড়ি দিয়ে হাঁটে বা সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, বুঝছো? যখন সে খুব ভালো ছেলে, এখানে আমি
তাকে বিশেষায়িত করছি, একটা প্রোনাউনকে বা একটা সর্বনামকে বিশেষায়িত করছি, এই কারণে এই তাকেটা হতো কি, তাকেটা হতো তখন কি সর্বনাম, তাই তো? না, সে খুব ভালো ছেলে, এখানে ভালোটা হচ্ছে বিশেষণ, কিন্তু সে দ্রুত হাঁটে, এখানে দ্রুতটা হচ্ছে একটা ক্রিয়াকে বিশেষায়িত করছে, একটা ক্রিয়ার অবস্থা বোঝাচ্ছে, এই জন্য এটা একটা ক্রিয়া বিশেষণ। ক্লিয়ার? ক্রিয়া বিশেষণ। বুঝতে পেরেছি? অ্যাডভার্ব বুঝছি? হ্যাঁ, সাজ্জাদ কিন্তু এই যে দেখেছো, সাজ্জাদ ওসমানী কিন্তু পড়ে এসেছে যে সব পারছে, যে ক্রিয়াকে যেটা বিশেষায়িত করে সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। অলরাইট, এইবার একটু দেখি যথাসময় সে হাজির হয়, এখানে যথাসময় কোন ধরনের ক্রিয়া বিশেষণ? যথাসময়, এটা হচ্ছে কালবাচক। কালবাচক মানে কি? কাল। এটা কিন্তু কাল, এটা কিন্তু কালো না। হ্যাঁ, কাল মানে কি? কাল মানে হচ্ছে সময়, অথবা টেন্স। টেন্স, ঠিক আছে? সে যথা সময়, তার মানে একদম সময় মতো সে উপস্থিত হয়, এই জন্য এটা কালবাচক। ক্লিয়ার? বুঝতে পেরেছি? আচ্ছা, সাইদুল মাহির বলছে পদানু মানে কি? পদের অনু অংশ যেটা, সেটাকে বলা হচ্ছে পদানু। তারপরে নিচের কোনটি বহুপদী বিশেষণ? 81, যথাসময় সামনে চুপি চুপি গুনগুনিয়ে। বলো, এটা কি? বলো, নিচের কোনটি বহুপদী বিশেষণ? যথাসময়ে সামনে চুপি চুপি নাকি গুনগুনিয়ে? সামি আক্তার বলছে 81 সি। এক্স্যাক্টলি, সামিয়া যেটা উত্তর দিয়েছে 81 সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যারা যারা 81 সি দিয়েছো তারা অলরেডি হাত তুলে ফেলো, তারা হচ্ছে কমেন্টে লিখো ভাইয়া রাইট। 81 3 হবে, হ্যাঁ 81 3। চুপি চুপি, চুপি চুপি বহুপদ। বহুপদ মানে কি? একাধিক পদ বোঝায়। তারপরে 82 নাম্বার, না নি ইত্যাদি দিয়ে ক্রিয়ার কোন অবস্থা বোঝায়? ধরনবাচক, কালবাচক, স্থানবাচক, নেতিবাচক, কোনটা হবে? হায় হায়, ফাহাদের দুইটা রং হয়েছে, রং রং। সামি আক্তার ভাইয়ার রাইট। একজন বলছে ভাই এইচএসসি 24 ফাইনাল লাইভ হবে না। ফাইনাল রিভিশন লাইভ তো অলরেডি 27 তারিখ বিকাল 4টায় একটা ফাইনাল রিভিশন লাইভ ক্লাস নিয়েছে এইচএসসি 24 ব্যাচের। আরেকটা ফাইনাল রিভিশন লাইভ ক্লাস হবে হচ্ছে আগামীকাল বিকাল 4টায়, অর্থাৎ তোমরা বাংলা ফার্স্ট পেপার পরীক্ষাটা দিয়ে আসবা, আসার পরে হচ্ছে বিকাল 4টায় আরেকটা ক্লাস নেব, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে না নি, এটাতে কি বোঝায়? নেগেটিভ বোঝায়। নেগেটিভ মানে হবে না এরকম বোঝায়, খারাপ বোঝায়, খারাপ। নেগেটিভ, নেতিবাচক। 83, কোন ধরনের ক্রিয়া বিশেষণ বাক্যের মধ্যে বিশেষ কোনো ভূমিকা পালন করে না? বিশেষ কোনো ভূমিকা পালন করে না। এই না নিয়ে এগুলো কিন্তু পদানু, বুঝছো? পদের ছোট অনু অংশ, দেখেছো? যা বললাম তাই, পদানু। পদানু কারেক্ট। কারা কারা কারেক্ট করেছো কমেন্টে লিখো কারেক্ট ভাইয়া। কারেক্ট হলে কারেক্ট লিখো, আর রং হলে রং লিখে ফেলো। রং হলে রং, হ্যাঁ। রেওয়াজ আহমেদ আদি ভেরি গুড, যে ও ভুল করেছে এটা স্বীকার করেছে। ফাতিমা রেখা বলছে কারেক্ট ভাইয়া, কারেক্ট হয়েছে, কারেক্ট ভাইয়া। আচ্ছা, ক্লাসটা যারা যারা শেয়ার করো নাই তাদেরকে কিন্তু আবারও বলছি, ক্লাসটা শেয়ার করে নিজের প্রোফাইলে রাখো, পরবর্তীতে যে কোনো সময় রিভাইজ দেওয়ার সময় নিজেই আবার খুঁজে বের করতে পারবা। কারেক্ট। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, এবারে কোথাও কোন ধরনের ক্রিয়া বিশেষণ? ধরনবাচক, কালবাচক, স্থানবাচক, পদানু, কোনটা? কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। কোথাও কি?
এটা হচ্ছে আমাদের 84 নম্বর প্রশ্ন, 84 নাম্বার। চুরাশি। চুরাশি সি সি সি, অনেকে চুরাশি সি বলছে। আচ্ছা, কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হচ্ছে স্থানবাচক। কেন? কারণ কোথাও দিয়ে একটা স্থান, লোকেশন বা প্লেস বোঝানো হচ্ছে, প্লেস। একটু আগে আমরা কি করেছিলাম? একটু আগে আমরা কালবাচক দেখেছিলাম, যথা সময়ে, ওইটা সময় ছিল, কালবাচক ছিল এই জন্য। কিন্তু এখন যেটা আমরা দেখলাম, এটা দিয়ে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথাওটা তাহলে কি? কোথাওটা হচ্ছে একটা প্লেস বা লোকেশন বোঝাচ্ছে, এই জন্য এটা একটা স্থানবাচক। স্থানবাচক, বুঝছি? কারা কারা কারেক্ট করেছো? এইবার পরের প্রশ্নে যাওয়ার আগে কারা কারা কারেক্ট উত্তর দিয়েছো কারেক্ট লিখো। কারেক্ট হলে কারেক্ট লিখো। আচ্ছা, রং হলে লিখো ভাইয়া রং। মোটামুটি সবারই কারেক্ট হয়েছে, ভেরি গুড ভেরি গুড। পরের প্রশ্ন দেখি। ছেলেটি দ্রুত দৌড়ায়, এই দ্রুত কোন বিশেষণ? বিশেষ্যের বিশেষণ, অব্যয়ের বিশেষণ, বিশেষণের বিশেষণ নাকি ক্রিয়া বিশেষণ? একটু আগে বলছিলাম এরকম একটা এক্সাম্পল। 85 নম্বর কোশ্চেন, ছেলেটি দ্রুত দৌড়ায়। কারেক্ট, হ্যাঁ সবার মোটামুটি কারেক্ট হয়েছে, ভেরি স্যার, ভেরি গুড। আসাদুজ্জামান স্যার, এই স্যার ডাকছে আমাকে। নীলপরি বলছে ক্রিয়া বিশেষণ, কারেক্ট বলছে সাজ্জাদ মাহমুদ ওসমানী। কিন্তু সব প্রশ্ন কারেক্ট হচ্ছে, কারণ ও আজকে বই পড়ে এসেছে। বাকি যারা বই পড়ে আসে নাই তারা কিন্তু আজকে ডাব্বা। এই জন্য পরবর্তী ক্লাসে অবশ্যই বই পড়ে আসবা, ঠিক আছে? ওকে, ছেলেটি দ্রুত দৌড়ায়, 85 নম্বর কোশ্চেন, কোশ্চেন নাম্বার 85। কারেক্ট, 85 ডি ডি ডি। হ্যাঁ, নীলপরিও কিন্তু পারছে আজকে, আমি এটাও দেখেছি, নীলপরিও অনেকগুলো প্রশ্নের উত্তর পেরেছে, আমিও সব পেরেছি। তো তৈশী বলেছে, নুসরাত জাহান তৈশী। হ্যাঁ, যারা যারা বই পড়ে দেখো, যারা যারা পারতেছো তারা কেন পারতেছো? কারণ হচ্ছে তারা নিশ্চয়ই বই পড়ে আসছে, এই জন্য পারতেছো। আর যারা পারতেছো তারা কেন পারতেছো না? কারণ হচ্ছে তারা বই পড়েও নাই, কোনোদিন ধরোও নাই, কিভাবে পারবা? ঠিক আছে, এই জন্য পরবর্তী ক্লাস থেকে বই পড়ে আসবা। হ্যাঁ, আচ্ছা, এই প্রশ্নের উত্তর কি? ক্রিয়া বিশেষণ, একদম পানির মতো সহজ। এইটা হচ্ছে একটা ক্রিয়া, এই ক্রিয়াটাকে বিশেষায়িত করে দ্রুত, এই জন্য দ্রুতটা হচ্ছে এখানে ক্রিয়া বিশেষণ। অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। মেয়েটি গুনগুনিয়ে কাজ করছে, গুনগুনিয়ে গান করছে। এই বাক্যে গুনগুনিয়ে কোন বিশেষণ? বিশেষের বিশেষণ, অব্যয়ের বিশেষণ, বিশেষণের বিশেষণ নাকি ক্রিয়া বিশেষণ? গুনগুনিয়ে কি করছে? গান করছে, গান করছে। করছেটা কি? করছেটা একটা ক্রিয়া বা ভার্ব। এই ভার্বটাকে যেটা স্পেশালাইজ করছে, এই ভার্বটাকে যেটা মডিফাই করছে বা ভার্বটার দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে, সে গুনগুনে গান গাচ্ছে, সে গলা ফাটিয়ে গান গাচ্ছে, তাহলে কিন্তু অন্যরকম হতো। গুনগুনে মানে একদম মিহি সুরে গান গাচ্ছে, এই কারণে এটাকে কি বলা হচ্ছে? এইটাকে আমরা বলতে পারবো অ্যাডভার্ব। অ্যাডভার্বের বাংলা কি? তোমরা ঝটপট কমেন্টে লিখে ফেলো, অ্যাডভার্বের বাংলা কি? 86 নম্বর প্রশ্ন, 86 ডি। স্যার আমি এইচএসসি 26, তাই কিচ্ছু পারি না, পার্ক সরণি বলেছে। তোমার জন্য তো এই ক্লাসটাও না বাবা, এই ক্লাসটা তো এসএসসি 25-এর জন্য। তুমি হলে এইচএসসি 26, তুমি তো হচ্ছে সিনিয়র, তুমি এই ক্লাসে কি করো? এইচএসসি 24-এর ক্লাস কি নিবেন না স্যার? আসাদুজ্জামান বলছে এইচএসসি 24-এর পরীক্ষা কালকে 30 তারিখ সকাল 10টায়, এখন বাজে রাত প্রায় 10:30। কিভাবে ক্লাস নেবো বাবা? আর বাট এইচএসসি 26-এর মানে এইচএসসি 24-এর আরও ক্লাস বাকি আছে, কিন্তু বাংলা দ্বিতীয় পত্রের আমি আর 1-2টা ক্লাস নিব। তারপরে মনে করো হচ্ছে যে তোমাদের ফাইনাল রিভিশন লাইভ ক্লাসটা বিকাল 4টায় হচ্ছে। টম অ্যান্ড জেরি সব পেরেছে। এটার কারেক্ট আনসার কি? ক্রিয়া বিশেষণ। কারা কারা 86 পেরেছো? কারেক্ট হলে কারেক্ট লিখে ফেলো। যাদের যাদের কারেক্ট হয়েছে কারেক্ট লিখে ফেলো, লিখে ফেলো ভাইয়া, কারেক্ট পেরেছি 100-তে 100। আরে পার্ক সরণি বলছে আমি এইচএসসি 25 ভেবে এসেছিলাম। আরে কট খেয়ে গেল।
পরীক্ষার হলেও এই ধরনের স্টুডেন্টরা কট খেয়ে যায় যারা প্রশ্ন ভালো মতো পড়ে না। হ্যাঁ, পার্ক সরণি ভেবেছে যে এটা এইচএসসি 25-এর ক্লাস, এই জন্য আসছিল দেখতে, কিন্তু এটা তো আসলে এসএসসি 25-এর ক্লাস, তাই না? ঠিক আছে, তারপরে দেখি ততক্ষণে কোন শব্দ ক্রিয়া বিশেষণ, এটা আমরা পারবো। ততক্ষণে দ্রুত গতিতে কোন বিশেষণ, এটাও ক্রিয়া বিশেষণ, এটাও আমরা পারবো। আচ্ছা মতো কোন বিশেষণ, ক্রিয়া বিশেষণ, এটাও আমরা পারবো। অনুসর্গ শব্দের কোথায় বসে, ওকে লাস্ট ওয়ান, লাস্ট টপিক একদম অনুসর্গ। জাস্ট কুইকলি কয়েকটা দেখলেই হবে এমসিকিউ। অনুসর্গ, আমি তোমাদেরকে একটু অনুসর্গর ব্যাখ্যাটা দেই। অনুসর্গ এমসিকিউ সলভ করতে না পারলে অনুসর্গের ব্যাখ্যাটা একটু দেই। মনে করো যে কারোর কোভিড-19 হয়েছে, কোভিড-19 পজিটিভ কারোর, ঠিক আছে? তোমাদের কাদের কাদের কোভিড-19 পজিটিভ হয়েছে তারা লিখতে পারো, ভাইয়া কোভিড-19 এরকম ছিল। কোভিড-19 হলে কি হয় মনে করো, শ্বাসকষ্ট, এটা হলো গিয়ে রোগটা, ঠিক আছে? রোগ যখন চলছে। বাট কোভিড-19 হওয়ার আগের তো কিছু সিমটম আছে, সিমটম বা উপসর্গ রয়েছে। এই উপসর্গগুলো কি? উপসর্গ হচ্ছে মনে করো মাথা ব্যথা, বা মনে করো হচ্ছে জ্বর লিখলাম না, মাথা ব্যথা, এটা কি? এটা হচ্ছে উপসর্গ বা সিমটম বা লক্ষণ। উপসর্গ, সিমটম বা লক্ষণ। আবার এইটার একটা কি আছে জানো, এটার একটা অনুসর্গ আছে। মানে অনুসর্গ মানে হচ্ছে রোগটা হয়ে গেছে, কোভিড-19 হয়ে গেছে, 14 দিন পর ভালো হয়ে গেছে, কিন্তু তারপরেও দেখা যায় কি, দেখা যায় হচ্ছে জয়েন্ট পেইন, মানে হাতের জয়েন্টে মনে করো ব্যথা, এইটা হচ্ছে রোগটার অনুসর্গ। আচ্ছা, এইবার আসো তো ভাইয়া এই উপসর্গ অনুসর্গ তাহলে ঘটনাটা কি? উপসর্গ অনুসর্গ এই ঘটনাটা কি? সেটা হচ্ছে, এবার একটা ভিন্নকালী ব্যবহার করি। এইটা হচ্ছে মনে করো শব্দ, একটা শব্দ, ঠিক আছে? রোগটা, মেইন রোগটা। আর উপসর্গ হচ্ছে কি, শব্দের আগে বসে, অনুসর্গ শব্দের পরে বসে। রোগের যেরকম আগের কিছু সিমটম বা কিছু উপসর্গ দেখা যায়, রোগের ক্ষেত্রে কিছু অনুসর্গ বা পরবর্তীতে হয় এরকম কিছু জিনিসপত্র দেখা যায়। একই রকম ভাবে আমাদের মনে করো ফর এক্সাম্পল আমরা যদি একটা শব্দ বলতো, উপসর্গ আছে এরকম, উপসর্গ হলো একটা শব্দ বলতে দেখি। মনে করো আমি একটা শব্দ লিখলাম নিশ্চিত, এটা হলো কি আমার শব্দ। এখন এটার আগে যদি আমি একটা সু লিখে ফেলি, এই সুটা হচ্ছে আমার উপসর্গ। এটা কোথায় বসে? শব্দের আগে বসে। উপসর্গ কোথায় বসে? শব্দের আগে বসে। আর অনুসর্গ কি? অনুসর্গ হচ্ছে শব্দের পরে বসে এবং অনুসর্গ শব্দের সাথে একীভূত হয়ে যায় না, মানে শব্দের সাথে একসাথে অ্যাটাচ হয়ে যায় না। দেখো, সুনিশ্চিত কিন্তু আলাদা না, সুনিশ্চিত একটাই শব্দ। শব্দটা শুধু নিশ্চিত হলেও চলতো, কিন্তু এর সাথে উপসর্গ বসে এটাকে একটা ভিন্ন অর্থ দোতনা দিয়েছে। সুনিশ্চিত মনে করো হতে থেকে চেয়ে হতে, এই যে হতেটা আমি পরবর্তীতে ইউজ করলাম, শব্দের পরে বসলো, মেইন শব্দ থেকে আলাদা বসলো, এইটাকে বলা হয় কি? এইটাকে বলা হচ্ছে অনুসর্গ। এইবার আমাকে একটু বলো তো, সাগর কুমারকে অনেক ধন্যবাদ কমপ্লিমেন্ট দেওয়ার জন্য, বলেছে অসাধারণ ক্লাস। এইবার আমাকে বলো তো যে ভাইয়া আমরা কি অনুসর্গ কাকে বলে বুঝছি কিনা? উপসর্গের সম্পূর্ণ বিপরীত চরিত্রের অধিকারী হচ্ছে অনুসর্গ। উপসর্গের মেইন ক্যারেক্টার দুইটা। এক, উপসর্গ শব্দের সাথে যুক্ত হয়ে যায়, তার মানে অনুসর্গ সম্পূর্ণ বিপরীত। দ্যাট মিনস অনুসর্গ শব্দের সাথে যুক্ত হয় না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে উপসর্গ শব্দের আগে বসে। যেহেতু আমি বলেছি উপসর্গের সম্পূর্ণ বিপরীত হচ্ছে অনুসর্গ, দ্যাট মিনস অনুসর্গ শব্দের পরে বসে। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার হলে এবার একটু ভাইয়া বলে ভালো, ভাইয়া ক্লিয়ার। অনুসর্গ নিয়ে সবগুলো এমসিকিউ হয়তো আমরা সলভ করতে পারবো না, বাট আমি অনুসর্গের আইডিয়াটা বুঝিয়ে দিলাম। এই আইডিয়াটা তোমরা বুঝছো কিনা বলো ভাইয়া, এই আইডিয়াটা বুঝছো কিনা? মেইন রোগ বা শব্দ বসে, তার আগে থাকে উপসর্গ বা সিমটম, আর তারপরে বসে হচ্ছে অনুসর্গ। আরেকটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে যে এই দুটো কিন্তু অ্যাটাচ থাকে একদম, একজন একজনের যে হ্যান্ডশেক অবস্থা থাকে। উপসর্গ মানে আজকে তোমার মাথা ব্যথা করছে, ঝিমঝিম করছে, কালকে জ্বর, পরশু দেখবে হচ্ছে করোনা হয়ে গেছে।
কিন্তু অনুসর্গ আসলে যুক্ত অবস্থায় থাকে না। এই যে তুমি ফার্স্টে মাথা ব্যথা হলো, মাথা ব্যথার পর তোমার শ্বাসকষ্ট জ্বর হলো, শ্বাসকষ্ট জ্বর ভালো হয়ে যাওয়ার পরে 1 মাস 2 মাস পরে দেখবা যে তোমার জয়েন্ট পেইন, তার মানে যুক্ত অবস্থায় নেই। উপসর্গের সাথে শব্দের একটা হ্যান্ডশেক আছে, কিন্তু অনুসর্গের সাথে শব্দের এই হ্যান্ডশেকটা নাই, তাদের মধ্যে একটা দূরত্ব বিদ্যমান। ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, অলরাইট। তাসফিয়া কোনো বলছে ভাইয়া আপনি আমার কমেন্ট পড়েন না কেন? মাত্র পড়লাম বাবা। এইবার আমাকে বলো, আমাদের কিন্তু ক্লাসের টাইম শেষ, আমাকে এইবার বলো আজকে আমরা যে কয়েকটা টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ এবং এক ঝলকে অনুসর্গ, তোমাদের কাছে কেমন লাগলো এবং তোমরা এই ধরনের ক্লাস আরও পরবর্তীতে করতে চাও কিনা? আমাদের কমেন্টে একটা লিঙ্ক দেওয়া ছিল, ওই লিঙ্কটা ফিল আপ করে ফেলবা, তাহলে তোমরা কিন্তু আমাদের আজকের ক্লাসের স্লাইড অ্যান্ড অল সব কিছু পাবা। আর আমাদের এই যে কোর্সটা, মানে এটা কি, এটা হচ্ছে এসএসসি 25 বাংলা ক্র্যাশ কোর্স। এটা সম্পূর্ণ ফ্রি সবার জন্য, এখানে কোনো টাকা পয়সা দিয়ে ভর্তি হতে হবে এরকম না মোটেই। তোমরা টেনমি স্কুলের ওয়েবসাইটে যাবা, একটা সার্চ বার পাওয়া উপরে, মোবাইল হোক বা ল্যাপটপ হোক, সেখানে লিখবা এসএসসি 25 বাংলা ক্র্যাশ কোর্স, তাহলে তোমরা হচ্ছে কোর্সটাতে ফ্রিতে এনরোল করে ফেলতে পারবা। ফ্রিতে এনরোল করে ফেললে তোমরা আগের যে লাইভ ক্লাসগুলো আমরা নিয়ে ফেলেছি অলরেডি, আমি ফারহান সাকিব আমার নাম, তোমাদের ফারসিম ভাইয়া, তোমাদের সুষময় ভাইয়া, সবগুলো ক্লাসের রেকর্ডেড ভার্সন এবং ক্লাসগুলোর স্লাইডগুলো তোমরা পেয়ে যাবা। তাহলে কিন্তু তোমাদের প্রস্তুতিটা হবে 100তে 100। এইবার বলো আজকে ক্লাসটা কেমন লেগেছে, পরবর্তীতে আমার ক্লাস তোমরা আবার চাও কিনা? পরের ক্লাস কিভাবে পাবো? কোর্সে এনরোল করলে পরের ক্লাস এমনি লাইভ পাবা। ওকে, নেক্সট ক্লাস হবে খুব সম্ভবত 6 তারিখ, আমার যতদূর আমার রুটিন মনে আছে 6 তারিখ ক্লাসটা হবে, সম্ভবত ফার্স্ট দিন নিবে ক্লাসটা। সো সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ইনশাল্লাহ আবারও তোমাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ক্লাসে মনোযোগ দিয়ে অ্যাটেন্ড করার জন্য অনেক অনেক ধন্যবাদ। কিন্তু পরের ক্লাসে সবার জন্য টাস্ক থাকবে যে ক্লাসের আগে বইটা পড়ে আসবে, তাহলে কিন্তু ক্লাস বোঝাটা দুষ্কর হয়ে যাবে। ওকে, টাটা, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।